আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো সবাই। আবার দেখা হয়ে গেল তোমাদের সাথে। আজকে আমাদের তাইলে এই লেকচারটা হইলো গিয়ে তোমার চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 6 এর উপর, গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি, আর তার সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট। সো খুবই স্বাভাবিকভাবে তোমরা যেরকম জানো সেরকম করেই বলে যে অবশ্যই এখানের মধ্যে চ্যাপ্টার 6 অর্থাৎ গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। এন্ড তার সাথে যেটা আছে চ্যাপ্টার 1, সেখান থেকে দুই একটা টুকিটাকি জিনিসপত্র হয়তো আসে, সেগুলো আমরা একটু দেখে নিবো আর কি। আচ্ছা, তো আহ, আবারও ক্যালকুলেটর ইস্যু, ক্যালকুলেটর নিয়ে হেল্প করতে হবে কারণ আমি একটু ঢাকার বাইরে আসছি, তো যে কারণে ক্যালকুলেটর সাথে নাই। তো অবশ্যই ক্যালকুলেটর তোমাদের সাপ্লাই দিতে হবে আর ক্যালকুলেশন গুলা। তো ব্যাপার হইলো, আমি জানি এটাতে সমস্যা হবে না, তোমরা মানে অলরেডি এতদিনে বেশ ভালোই সাপোর্ট দিয়ে আসছো এবং এটাতে তোমাদের কারোরই খুব একটা বেশি সমস্যা হবে না আর কি। আচ্ছা, ওকে। সো এই তো, চলো তাহলে আর বেশি কথাবার্তা না বলি, আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমরা এই চ্যাপ্টার পড়বো, এখানে গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি। আমি জাস্ট তোমাকে যদি বুলেট পয়েন্ট করে কয়েকটা ছোট ছোট টপিক যেগুলা ধরো এই চ্যাপ্টার থেকে বোর্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট এরকম করে বলি বা পড়তে হয় ভালো করে, অবশ্যই ম্যাক্সিমাম টপিকই চলে আসবে এখানে, বাট স্টিল আমরা এরকম করে কয়েকটা ছোট ছোট টপিক আলাদা করতে পারি। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা একটা ফর্মুলা মানে আছে, এটা তো জানোই তোমরা, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। দেন হইলো গিয়ে কি জানি বলে এটাকে, তোমার জি, সোজা হিসাব জি। জি তো বুঝি, জি মানে কি, জি হইলো গিয়ে তোমার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এটা জানি। এই একটা জিনিস এগুলা লাগে। দেন হইলো গিয়ে তোমার তারপরে যে জিনিসটা আসে সেটার মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট দিয়ে, মানে খুব ইম্পর্টেন্ট এরকম টপিক যদি বলতে চাই, জি এর পরে তোমার কাছে খুব ইম্পর্টেন্ট টপিক হিসাবে আছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি। দেন তোমার কাছে যদি ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা জিজ্ঞেস করি তাহলে তুমি বলতে পারো ইকুয়েশন বা টপিক স্যাটেলাইট। ঠিক আছে, এই টপিক গুলা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলতেছি না খালি এগুলাই পড়বো, এগুলাকে আমরা বলতে পারবো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে। ঠিক আছে, কারণ তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে দেখবা এখান থেকে সব থেকে বেশি প্রবলেমস বা ম্যাথস আসে আর কি। ঠিক আছে, যাই হোক, তো চলো আমরা একটু হইলো গিয়ে আস্তে আস্তে স্টার্ট করি। প্রথমেই যে জিনিসটা দিয়ে তাইলে শুরু করব সেটা হইলো গিয়ে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলে, যে যদি দুইটা পয়েন্ট অবজেক্ট থাকে, একটা ছোট্ট জিনিস মনে রেখো, যে এই লেফট সাইডে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটাও কিন্তু এক্সাক্ট না। মানে এটা হইলেও আসলে নিউটনস ল এরকম করে খাটবে না। আমাদের এই ফর্মুলাটা খাটে কেবলমাত্র পয়েন্ট অবজেক্টে। অবজেক্ট যদি পয়েন্ট হয় তাহলে এরকম দুইটা পয়েন্ট অবজেক্ট বা পয়েন্ট ম্যাস এটা বলতে পারো। ঠিক আছে, পয়েন্ট অবজেক্ট অথবা পয়েন্ট ম্যাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা 100% কারেক্ট। আর এই যে ফোর্সটা আছে, ফোর্সেস আর ইকুয়াল, লাইক তোমার আমরা বলতে পারবো এই যে ইকুয়াল বলতেছি না, এই ইকুয়াল এন্ড অপোজিট, তো এটা তো বুঝো। ইকুয়াল এন্ড আমরা বলতেছি ফোর্সেস আর ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে এই যে এখানে ইকুয়াল এন্ড অপোজিট বলতেছি, এটা হওয়ার রিজনটা কি? রিজনটা হইলো এই, যেখানে F1 আর F2 যেটা আছে, যে M1টা M2 কে অ্যাট্রাক্ট করবে, M2টা M1 কে অ্যাট্রাক্ট করবে। তো এখানে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করতেছে এরা আসলে হলো অ্যাকশন রিয়াকশন পেয়ার। এটা হলো অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসাবে প্রডিউস হচ্ছে। তুমি যদি F1 কে অ্যাকশন বলো, অ্যাকশন রিয়াকশন পেয়ার, সো F1 কে অ্যাকশন বললে F2 রিয়াকশন, F2 কে অ্যাকশন বললে F1 কে রিয়াকশন, এরকম করে বলবো। আচ্ছা, সো যাই হোক, ফর্মুলাটা হলো এই, যে তাইলে এখানে টোটাল ফোর্স যা কাজ করে F ইজ ইকুয়াল টু সাম জি ইন্টু আমরা বলি M1 M2 ডিভাইডেড বাই M1 M2 ডিভাইডেড বাই তাদের মধ্যের আর এর স্কোয়ার, মধ্যে আর এর স্কোয়ার। সো এখানে M1 M2 তাদের ম্যাস ইন্ডিকেট করে, এটা তো সবাই জানি। এই যে ছোট্ট বন্ধু আছে এখানে একটা জি, এটাকে ইন্ডিকেট করে, এটাকে আমরা বলি হইলো ইউনিভার্সাল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল
কনস্ট্যান্ট। সো কেন ইউনিভার্সাল বলতেছি, এটা দুনিয়ার সব জায়গায় হইলো গিয়ে সব জায়গায় ইকুয়াল ভ্যালু দেয়। যে কোনো সিচুয়েশনে নিয়ে যাও, পানির নিচে নিয়ে যাও, যা ভ্যালু দিবে। তুমি এটাকে যদি লাইক ডায়মন্ডের মধ্যে ক্যালকুলেট করো তাইলেও সেম ভ্যালু দিবে। এটা মঙ্গল গ্রহে নিয়ে যাও তাও যা ভ্যালু দিবে। এটাকে তুমি যদি হলো সূর্যের কাছে নিয়ে যাও তাও সে সেম ভ্যালুই দিবে। এই জন্য এটাকে ইউনিভার্সাল বলতেছি। আর এই যে তোমার ছোট্ট বন্ধু বললাম, ছোট্ট বন্ধু বলার রিজন কি বলতো? এটাকে ছোট্ট বন্ধু বলার রিজন হলো এটার ভ্যালুটা আসলে অনেক ছোট্ট। এটার ভ্যালুটা কিরকম, জি ইজ ইকুয়াল টু এই টাইপের কিছু একটা আসে, 6.673 টাইমস 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই হলো গিয়ে আমাদের গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর একটা মোটামুটি ইন্ট্রোডাকশন বলতে পারো। F1 এন্ড F2 বোথ আর ইকুয়াল, এটা তো বুঝতেই পারতেছো, এটা নিয়ে খুব একটা কন্ট্রাডিকশন তৈরি করার দরকার নেই। আর এখানে চাইলে বই থেকে ভেক্টর নোটেশন গুলো দেখতে পারো, বাট ওগুলা শুধু শুধু হইলো গিয়ে চিন্তা ভাবনাকেই কঠিন করে, আর তেমন কোনো এদের ইউজ নেই। মানে তুমি যদি এক্সাক্ট ফর্মুলা ডিরাইভ করতে চাও তখন হলো ভেক্টর নোটেশন খুব কাজ দেয়, বাট আদারওয়াইজ আমাদের এখানে এটা খুব একটা বেশি ইউজ করি না আর কি আমাদের ফার্দার সামনের ক্যালকুলেশনে। তো চলো সামনে যাই আমরা। একটা খুব পপুলার প্রবলেম এটা বলছে, mass of the earth is 81 times the mass of the moon and the distance between their centers is 38.6 into 10 to the power 4 kilometers. On the line connecting earth and moon, where will the gravitational force of the earth and moon be same on an object? আচ্ছা আচ্ছা, ইন্টিসার একটা সুন্দর কোশ্চেন করছে, বলছে পয়েন্ট অবজেক্টের জন্য হইলে আর্থের জন্য কেন এই ফর্মুলাটা ইউজ করি। ব্যাপারটা হলো তুমি যদি এক্সাক্ট ক্যালকুলেশন চাও আর্থের জন্য অবশ্যই এই ফর্মুলা ইউজ করা উচিত হবে না। আর্থের জন্য কেন, পয়েন্ট ছাড়া যে কোনো কিছুর জন্য এটা ইউজ করা অনুচিত। ব্যাপার হইলো যেটা, যে তোমার এটা কেবলমাত্র পারফেক্টলি আরেকটা ক্ষেত্রে কাজ করে, সেটা হলো যদি স্ফিয়ার হয়। তো আর্থকে আমরা স্ফিয়ার ধরে নিলে তার সেন্টার থেকে এই ফর্মুলা খাটানো পসিবল। আর যদি স্ফিয়ার না হয়, স্ফিয়ারের মতো তো কিছুটা দেখতে, তাই আমরা জাস্ট একটু সিম্পল একটা অ্যাপ্রক্সিমেশন করি যে ঠিক আছে এক্সাক্ট হবে না কিন্তু কাছাকাছি তো হবে, তাই না? সো ওই জাস্ট হিসাবটা করা আর কি, আর কিছু না। ঠিক আছে, পয়েন্ট অবজেক্ট হইলে যা হইতো সেটা কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে খাটে। ইউনিফর্ম স্ফিয়ার যদি হয়, ইউনিফর্ম স্ফিয়ারে এই ফর্মুলা খাটবে, সমস্যা নেই। ওকে, তো যেটা বলতেছিলাম, mass of the earth is 81 times the mass of the moon and the distance between their centers is 38.6 10 to the power 4 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমি ধরো বলি আর্থ, লেটস সে এটা হইলো আর্থ এন্ড এটা হইলো মুন। তাহলে আর্থ আর মুনকে কানেক্ট করতেছে এই লাইনের মধ্যে, এটা আর্থ এটা মুন। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমাকে বলছে কোনো একটা পয়েন্ট বের করতে যেখানে কোনো একটা অবজেক্ট রাখলে তার উপর দুইজনের অ্যাট্রাকশন ফোর্সটা ইকুয়াল হবে। যেখানে কোনো একটা অবজেক্ট রাখলে দুইজনের অ্যাট্রাকশন ফোর্সটা ইকুয়াল হবে, এরকম একটা পয়েন্ট আমাকে বের করে দিতে বলছে। আচ্ছা, সো আমরা ধরে নিলাম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা এখানে মুনের থেকে এক্স ডিস্টেন্সে। যে পয়েন্টটার কথা বলা হচ্ছে সেই পয়েন্টটা মুনের থেকে এক্স ডিস্টেন্সে আছে, তাইলে আর্থের থেকে তার ডিস্টেন্স হবে হইলো, লেটস কল ইট ডি মাইনাস এক্স, ওয়ার ডি ইজ ইকুয়াল টু 38.6 টাইমস 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। তাহলে এই যদি হয় অবস্থা, এখান থেকে দেখো তো আমি এখন বলতে পারবো যে দুইজনের ফোর্স যেহেতু ইকুয়াল, ফোর্স ডিউ টু আর্থ ইজ ইকুয়াল টু ফোর্স ডিউ টু মুন। একটু মাথায় রেখো এখানে কিন্তু একটা স্মল এম ম্যাস বসাইছি। তাহলে কি হয়ে যাবে চিন্তা করো তো, জি ইন্টু এম ই ইন্টু এম বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু জি ইন্টু এম এম ইন্টু এম বাই এক্স স্কোয়ার, যেখানে এম ইটা হলো আর্থের ম্যাস আর এম এমটা হলো তোমার সরি মুনের ম্যাস। তাহলে জি জি কাটা যায়, এম এম কাটা যায়, এখান থেকে বুঝতেই পারতেছো এই জি এম, এই জি এম কাটা। তাহলে আমার কাছে ক্যালকুলেশনে থাকতেছে হইলো গিয়ে এই ডি মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডি মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এম ই বাই এম।
mm। এটা বলছে 81 টাইমস যদি হয়, তার মানে আমি বলতে পারবো এই যে ডি বাই এক্স ইজ -1 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 9, রাইট? তার মানে ডি ইজ ইকুয়াল টু, সরি ডি না, তোমার ডি বাই এক্স সমান কি লিখতে পারবো, 10। ডি বাই এক্স সমান যদি 10 হয়, তাহলে দেখো তো এখান থেকে এখন ক্যালকুলেশন করে আমরা কি করতে পারবো, এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারবো তাহলে এক্স ইজ ইকুয়াল টু ডি বাই 10। তার মানে কত হয়ে যাবে বলতো, 38.6 ইন্টু 10⁻³ কিলোমিটার ফ্রম মুন, ফ্রম দ্য মুন। আচ্ছা, এই প্রবলেমটা এখানে শেষ করে দেওয়া যায়, শেষ। এইটুক আশা করি তোমরা সবাই ম্যাক্সিমামই পারবা, বাট এই অঙ্কের একটা কাহিনী আছে, একটা প্লট টুইস্ট আছে। প্লট টুইস্টে আমি যাচ্ছি আস্তে আস্তে, বাট তার আগে একটু দেখাই নেই এখানে ফোর্স দুইটার ডিরেকশন কোন দিকে। এদিকে হইলো গিয়ে তোমার এই যে এফ ই, আর এখানে হইলো এফ এম। পাইলাম? কোথাও কিন্তু বলে নাই যে অবজেক্টের উপর নিট ফোর্স 0 হইতে হবে, বলছে আর্থের ফোর্স আর মুনের ফোর্স ইকুয়াল হইতে হবে। কেন এই কথাটা বলতেছি, এটা বলার রিজনটা খুব সিম্পল। রিজনটা এই, যেটার ক্যালকুলেশনটা চাইলে ঠিক এই লাইন থেকে আমি একটু চেঞ্জ করে দিতে পারতাম। ঠিক আছে, চাইলে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যেত। চেঞ্জ করে দিলে ক্যালকুলেশনটা এরকম করে আসতো যে তোমার এই কি জানি বলে এম ই ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? এম ই ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এম ইন্টু ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এম ই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এম ইন্টু, আচ্ছা এটা তো বুঝতেই পারতেছো এম ই আর এম এম যেহেতু আছে, এখানে আমি এত কিছু না দিয়ে এই এম ই সমান তো 81 টাইমস অফ এম এম, তাহলে আমি এখানে জাস্ট একটা 81 দিয়ে দিতে পারি। এটা হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে সবটা মিলায় চলে আসতেছে 80x² প্লাস টুয়াইস ডি, মানে হইলো ওই যে 38.6 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁴ এক্স প্লাস ডি স্কোয়ার, তার মানে হইলো গিয়ে 38.6 ইন্টু 10⁻⁴ হোল স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা সলভ করলে এখান থেকে এক্স এর ভ্যালু কিন্তু দুইটা আসবে। তোমরা কি কেউ আমাকে একটু ক্যালকুলেটরে সলভ করে বলতে পারবে আনসার দুইটা কি কি আসে? কেউ? দুইটা ভ্যালু আসবে। আমার কথা হলো আমি কি অন্য ভ্যালুটা ফেলে দিব? না কিন্তু। তাহলে ওইটা কি মিন করে সেটাতেও আমি যাইতে চাই। এবারে একটা ভ্যালু কিন্তু আমাদের চেনা জানা, খুব চেনা জানা ভ্যালু, একটা হলো এটাই আসবে 38.6 ইন্টু 10⁻³ কিলোমিটার। এটা আমরা করছি অলরেডি। আরেকটা ভ্যালু আসবে মাইনাস দিয়ে। কেউ কি করছো ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে? করে আমাকে একটু বলো অন্য ভ্যালুটা কত আসে জাস্ট। আমি ওয়েট করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আনসার পাইছি 4.43 ইন্টু 10⁸ তাই কি? আচ্ছা ঠিক আছে, হাবিবুল্লাহ বলতেছে সে আনসারটা ভুল লিখছে। আমরা আরেকটু ওয়েট করি, কেউ একজন আনসার করে ফেলো ক্যালকুলেশনটা করে ফেলার জন্য। এটা কিন্তু ক্যালকুলেটরে আমরা সুন্দর মতো ইকুয়েশন সলভ দিয়ে করে ফেলতে পারি। 4.34 ইমাজিনারি আসার কথা না, অবশ্যই ইমাজিনারি আসবে না। 4.34 10⁸ এটা মনে হয় ঠিক আছে।
ইমাজিনারি হওয়ার কথা না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট ভুল হয়েছে, এই জন্য হয়তো ইমাজিনারি আসতেছে তোমাদের। এই যে এই জিনিসটা মাইনাস হবে, একটু একটু আমি একটা ভুল করছি তাই জন্য এই ছোট্ট যে জিনিসটা আছে লাস্টে এটা মাইনাস হবে, কারণ এটা সাইড চেঞ্জ করছি না, সাইড চেঞ্জ করলে মাইনাস হবে। এবার একটু ক্যালকুলেশনটা করো, তাইলেই পেয়ে যাবা পজিটিভ ঠিকঠাক আনসার। একটু আমাকে এবার বলো কত হয়। মাইনাস, মানে মাইনাসে কিছু একটা আসার কথা। আচ্ছা, -48250, ভেরি গুড। -48250, আচ্ছা এটাই নিলাম। 48250টাই আমি নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই, একটা নিলেই হলো। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, মাইনাস মানে আসলে বোঝাচ্ছে কি, আমি ভেতরের দিকে ধরছিলাম না এক্স ডিস্টেন্সে মুন থেকে, তার মানে মাইনাস বলতে বোঝাচ্ছে যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতেছি এটা হবে ডান পাশে। ডান পাশে কতটুকু ডিস্টেন্সে? এই এক্স এর ভ্যালু আসতেছে, এই এক্স এর ভ্যালু তোমার কাছে চলে আসতেছে 48250। 48250, এত কিন্তু কিলোমিটার, মাথায় রেখো, মিটার না কিন্তু এটা, ঠিক আছে, এত কিলোমিটার। এখন একটা জিনিস দেখো, হ্যাঁ এটা কি মুন থেকে দূরে, বাইরের দিকে। এখন কেন এই আনসারটা ভ্যালিড সেটা আমি একটু বলতে চাই। আনসারটা ভ্যালিড এই কারণে, একটু চিন্তা করে দেখো, ভ্যালিড হওয়ার রিজন হলো এই, বলছে ফোর্স অফ আর্থ এন্ড মুন টু বি সেম, রাইট? ফোর্স অফ আর্থ এন্ড মুন বি সেম অন অ্যান অবজেক্ট, কোথাও বলে নাই নিট ফোর্স জিরো করো, নিট ফোর্স জিরো করো কেউ বলে নাই। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, দুইজনের ম্যাগনিটিউডটা সেম, এফ এম এর ম্যাগনিটিউড যা, এফ ই এর ম্যাগনিটিউডও সেম, বাট এখানে নিট ফোর্স জিরো না। ঠিক আছে, সো দুইটাই কিন্তু কারেক্ট আনসার, এটা মাথায় রেখো। -48250 কিলোমিটার যেটা, এটাও কিন্তু একটা কারেক্ট আনসার, বোথ আর রাইট। এই জাস্ট এটা আলাদা এভাবে করে দিতে পারি যে এখানে নিট ফোর্স ইজ নট ইকুয়াল টু জিরো, আর এখানে এফ নিট ইজ ইকুয়াল টু জিরো। এই হইলো গিয়ে তোমার দুইটার মধ্যে জাস্ট ডিফারেন্সটা, ঠিক আছে। সো হোপফুলি এটা এখন ক্লিয়ার তোমাদের কাছে যে আসলে কাহিনীটা কোথায় এটার। কানেক্টিং লাইনে, হ্যাঁ কানেক্টিং লাইন মানেই তো তার এক্সিসটা, এই যে দেখো আমি কিন্তু কানেক্টিং লাইনের বাইরে যাইনি। লাইন মানে কি, দুই দিকে কিন্তু বাড়াইতে পারি, এই যে এটাই কিন্তু আমার কানেক্টিং লাইন। এই পুরাটা কিন্তু কানেক্টিং লাইন, কানেক্টিং লাইন যে খালি ঠিক মাঝখানে কোথাও সেরকম না, ঠিক আছে। -48250টা হবে ফারদিন এই কারণে, কারণ এখানে বলছে আর্থের আর মুনের ফোর্সের ম্যাগনিটিউডটা সেম হবে। দুইজনের ম্যাগনিটিউড সেম দিকেও হইতে পারে, অপোজিট দিকেও হইতে পারে। মাইনাস দিয়ে যে আনসারটা আসছে সেখানে হলো দুইজনের ডিরেকশনটা সেম, তো নিট ফোর্সটা জিরো হয় না আর কি, ঠিক আছে। এই হইলো গিয়ে তোমার আহ হিসাব নিকাশ। সো আশা করি এই প্রবলেমটা বুঝছো, এটা তো জাস্ট একটা ছোট্ট ইনসাইট ছিল, এটা একটু দিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাব হইলো গিয়ে পরের টপিকে, এখানে জি এর ভ্যারিয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলি। বলতেছি যে জি এর আর্থে যে ভ্যালু, এট আর্থ সারফেস আমার জি এর যে ভ্যালুটা আসে সেটা অনেকটা এরকম, যে জি ইজ ইকুয়াল টু জিএম ওভার আর স্কোয়ার, জিএম ওভার আর স্কোয়ার। তাহলে এখানে জি আর এম তো জানি আমরা, জি হইলো গিয়ে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ফোর্স সেম মানে ডিরেকশন সেম এরকম এখানে চায় নাই, দুইটার ফোর্স ইকুয়াল হইতে বলছে জাস্ট, ঠিক আছে। আদারওয়াইজ তো মানে সাধারণত এই প্রবলেম বা এই টাইপের প্রবলেম আছে না, অনেক কিছুই মানে নর্মালি আমরা অন্য কিছু শুনে অভ্যস্ত, কিন্তু হয় যেটা যে কোশ্চেন কোন চ্যাপ্টারের উপর করা হয়েছে আমরা নর্মালি সেখানে কি মিন করি এগুলোর উপর ডিপেন্ড করে। নর্মালি কিন্তু আমাদের এই চ্যাপ্টারের এরকম ম্যাথে যখন বলে যে ফোর্স ইকুয়াল, তার মানে কিন্তু কখনো ডিরেকশন নিয়ে তোমাকে মাথা ঘামাইতে বলে না, ঠিক আছে। সো এই আর কি কথা। এখন আমি যাইতেছি যেটাতে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, একটা জিনিস তাইলে এখান থেকে একটু মাথায় রেখো, মাথায় রাখার ব্যাপারটা এই, যে তাইলে জিএম এর মানটা যদি কোথাও থাকে, জিএম এর ম্যাগনিটিউডকে আমরা জি আর স্কোয়ার দিয়ে এনি টাইম রিপ্লেস করতে পারবো। জিএম এর মানটা যে কোনো সময় জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারবো, যেখানে জি হইলো আর্থ সারফেসে জি।
ওকে। 48250 মানে প্রথম প্রসেসটাতে যে আনসারটা করলাম না, হ্যাঁ আমি হইলে আসলে 1 মার্ক কাটতে পারি যদি আমার ইন্টেনশনই থাকে এই অঙ্কটা করার। মানে আমার যদি এই ম্যাথে ইন্টেনশনই থাকে যে তুমি এই জিনিসটা বুঝে বুঝে করবে। আচ্ছা আমার এটা একটু হ্যাং করছে মেবি, ওই সেকেন্ড। তো যেটা বলতেছিলাম যে আমার টার্গেটই যদি থাকে তোমাকে ওইখানে ধরা খাওয়াবো, তুমি এই জিনিসটা পারতেছো না, তুমি এটা বুঝতেছো না, এই জিনিসটার আমি সুযোগ নিব, ইন দ্যাট কেস আমি কিন্তু চাইলে তোমার সাথে এই ব্যাপারটা করতে পারি যে তুমি আমাকে এইটুক যদি করে না দাও, এই প্রসেসে না করো, আমি মার্ক কাটতে পারি। আর আমার টার্গেট যদি থাকে তুমি জাস্ট ম্যাথটার ইনসাইটটা নিয়ে বুঝছো কিনা তাইলেই হইলো। তাইলে তো প্রথম প্রসেসে একটা আনসার চাইতেছে, তাইলে এটা হইলো আনসার থেকে মার্কস পাবা ফুল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এরপর আসি আমরা তোমার হাইটের যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিরকম হয়। তাইলে হাইটের যদি চেঞ্জ হয়, এইচ হাইটের জন্য আমরা সাধারণত এটা ইউজ করি, জি এইচ ইজ ইকুয়াল টু, সব থেকে এক্সাক্ট ফর্মুলা হলো এটা, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার্ড ইন্টু জি আর্থ বা নর্মাল জি। ঠিক আছে, এটা সব জায়গায় সবসময় ইউজ করা যায়, অ্যাপ্লিকেবল ফর অল দ্য কেসেস। ঠিক আছে, সব কেসে সবসময় এটা ইউজ করা যায়। আর যদি এইচ মাছ মাছ লেস দেন আর হয়, এইচ যদি মাছ মাছ লেস দেন আর হয়, ইফ, এটা মনে রাখি তাইলে, আমার এখানে যে এইচ আছে এই এইচ এর ভ্যালুটা যদি আর এর থেকে অনেক ছোট হয়, ইন দ্যাট কেস ওই আমরা বলতে পারবো যে জি এইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস টুয়াইস এইচ ওভার আর ইন্টু জি, এই আর কি। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা মনে রেখে দিব, আমাদের কাজ চলে যাবে তাইলে। এরপর চলে আসে যে যদি ডেপথে যাও, মানে তুমি যদি ভেতরের দিকে ঢুকতে শুরু করো। আচ্ছা, যদি ভেতরের দিকে ঢুকো সেক্ষেত্রে হইলো গিয়ে তোমার যেটা হয়, জি এইচ এর ভ্যালু এইচ ডেপথে, এট এইচ ডেপথ আমরা বলতে পারবো এটা আসে এরকম 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আর আরেকটা ফর্মুলা আমরা ইউজ করি জিএইচ এর জন্য, সেটা হলো এরকম 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ, where in the last two cases h is meant to be the depth and আগের দুইটা কেসে h is meant to be the height. ওকে, সো এখানে ডান পাশে একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, যে গ্রাফটা আমরা আঁকতে চাই। সো লেটস সে আমরা সেন্টার থেকে স্টার্ট করতেছি। সেন্টার থেকে মানে কি, ডেপথে, সারফেসের ভেতরে, এই জায়গাতে আর এর ভ্যালু আর এর ইকুয়াল। সো এইটা হইলো কি আমার ইনসাইড দ্য আর্থ সারফেস, আর এটা আউটসাইড দ্য আর্থ সারফেস। সো ইনসাইড দ্য আর্থ সারফেস যেটা হয় দেখো গ্র্যাজুয়ালি বাড়তেছে, আর মাইনাস এইচ এর ভ্যালুটাই তো আসলে সেন্টার থেকে ডিস্টেন্স আর, এটা মাথায় রাখবা। স্মল আর দিয়ে যদি দেখাই এই এই কেসে, তাইলে ফর্মুলাটা এরকম দাঁড়ায়, জিএইচ ইজ ইকুয়াল টু তোমার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই, বা আমি এভাবে বলতে পারি, চলে আসবে জি এম ওভার আর স্কোয়ার, যেখানে আর হইলো সেন্টার থেকে ডিস্টেন্স। আর এটার ক্ষেত্রে জিএইচ ইজ ইকুয়াল টু, যে এটা ইউজ করতে পারি 4/3 পাই রো, সরি রো জি ইন্টু স্মল আর, কারণ আরটা আসলে সেন্টার থেকে ডিস্টেন্স। সো এই গ্রাফে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে যে আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এখানে গিয়ে একটা ভ্যালু পাইলো সারফেসে হাইয়েস্ট, তারপর ওই যে এভাবে করে কমে যাচ্ছে ড্রাস্টিক্যালি, সরি এভাবে করে কমে যাচ্ছে ড্রাস্টিক্যালি। এই, সো এটা হলো আমার জি এর চেঞ্জের গ্রাফ, আশা করি এটা মোটামুটি বুঝতে পারছি। এইচ এর ডেপথের ফর্মুলা দুইটার কোনো কোনো চেঞ্জ নাই, দুইটা সেম জিনিস, সেম, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নাই, জাস্ট দুইটা ফর্মুলা আছে আলাদা আলাদা, দুইটা জাস্ট বললাম। ঠিক আছে, দুইটা জাস্ট আলাদা আলাদা বললাম। সো এইটা একটু মনে রাখলেই হলো আর কি। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যেখানে যেতে চাই সেটা হলো গিয়ে তোমার
এই যে যা শিখলাম তার সাথে আরো একটা জিনিস অ্যাড করা, সেটা হলো গিয়ে ভেরিয়েশন অফ জি তোমার কিসের কারণে, পৃথিবী যে ঘুরতেছে পৃথিবীর রোটেশনের কারণে, নিজ অ্যাক্সিসে তার যে রোটেশন বা ডিউরনাল মোশন যাকে আমরা বলি, ঠিক আছে। ডিউরনাল মোশনের কারণে আমরা বলি জি এর কিছু চেঞ্জ হয়েছে। তো তার যে তোমার আমরা ল্যাটিটিউড হিসাব করি না, মনে আছে? ল্যাটিটিউড হিসাব করি একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে। তো আমরা ধরে নিলাম কোনো একটা সার্টেন প্লেসে যখন লোকটা দাঁড়ায় আছে, কোনো একটা সার্টেন প্লেসে যখন লোকটা দাঁড়ায় আছে, তখন হইলো গিয়ে তার ওই মানে পজিশনটা সেন্টারের সাথে আর্থ সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটাকে আমরা ল্যামডা দিয়ে দেখাইলাম। তার মানে এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও কত হবে, এটাও হয়ে যাবে কিন্তু ল্যামডা। সো এটা যদি ল্যামডা হয়, এখন একটু চিন্তা করো, এই জায়গায় ডিউরনাল মোশনের কারণে ওই পজিশনে তার যে থিটা ফেল্ট হবে, এটাকে আমরা সাধারণত জি ল্যামডা দিয়ে দেখাই। এটাকে আমরা সাধারণত জি ল্যামডা হিসাবে দেখায় থাকি। সো কি হবে, জি ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যায় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, সরি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই হইলো গিয়ে ফর্মুলা। তাহলে এটা একটু মনে রাখলেই চলে। আর তাহলে ইকুয়েটরে কি হবে বলতো? ইকুয়েটরের ক্ষেত্রে তাইলে এই মোশনের কারণে কিছুই কমে না, ইকুয়েটরে নর্মালি যা থাকার কথা সেটাই থাকে, ঠিক আছে। ইকুয়েটরে নর্মালি যা থাকার কথা এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই থাকে। তাইলে ইকুয়েটরে আমরা বলতেছি এই ল্যামডার ভ্যালু হইলো 0। তাইলে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর ল্যামডা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে গেলে, মানে যদি আমি হলো পোলে যাই, তাইলে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জাস্ট জি। তার মানে এটা হলো পোলের যে জি সেই ভ্যালুটা। ওকে, তো নর্মালি আমরা সাধারণত এক এক জায়গায় তো এক এক রকম ভ্যালু, কারণ ইকুয়েটরে যদি হয় এটা 9.78 এর মতো কিছু একটা আসে, রাইট? 9.78 টাইপের কিছু একটা। আবার যদি তুমি পোলে চলে যাও তাইলে এখানে আর এর ভ্যালু কমে যাওয়ার কারণে জি এর ভ্যালুটা সাধারণত 9.83 এর কাছাকাছি কিছু একটা আসে। ওভারঅল সবকিছু মিলায়ে আমরা এই যে জিটা তাতে এভারেজ জি এর ভ্যালু বসাই, তাহলে এভারেজ জি এর ভ্যালু বসাইলে জি ইকুয়ালস টু লিখতে হবে এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আশা করি ডিউরনাল মোশনের কারণে যে চেঞ্জটা হয় সেটাও মোটামুটি সবাই ধরতে পারছি। আমরা তাইলে চলে যাব সামনের স্লাইডে, যেটাতে আমাদেরকে একটা পোল কোশ্চেন দেওয়া হয়েছে। আমি পোল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা সবাই আনসার করো অবশ্যই। কোশ্চেনটা ওখানেও আছে। এটা সলভ করার জন্য 1 মিনিট টাইম পাবা। 1 মিনিট টাইমে এটা একটু সবাই সলভ করে ফেলো। সেকেন্ড মতো আছে আর। ঠিক আছে, টাইম প্রায় শেষ, আমি এন্ড করে দিলাম। রেজাল্টটা শেয়ার করি, দেখো নাম্বার 1 এ সব থেকে বেশি আনসার আসছে। সো আমরা জাস্ট একটু চেক করতে চাই যে এটাই আসলে ঠিকঠাক কিনা, ঠিক আছে, বা আনসারটা আসলেই এটা কিনা, আমরা জাস্ট এই জিনিসটা একটু ডিসকাস করে নিতে চাই। So, চলো তোমার এখানে আমাকে কি বলতেছে,
যে রিজনস ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা নিয়ে তো আমরা অলরেডি কথা বলে ফেলছি। সাইজ অফ দা আর্থ এটা অবশ্যই ডিপেন্ড করে, আর ডিউরনাল মোশন এটাও ডিপেন্ড করে। বাট অ্যানুয়াল মোশনের কারণে কি জি এর কোনো চেঞ্জ হয়? অ্যানুয়াল মোশন কিন্তু কখনোই জি এর উপর কোনো ধরনের কোনো এফেক্ট ফেলে না। আমরা নিজেরাও দেখে আসছি ডিউরনাল মোশনের কারণে কিছু একটা এফেক্ট পড়লেও পড়তেছে। ঠিক আছে, সো হোপফুলি এটা সবাই এই জন্যই পাচ্ছি আর কি, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছি, তো আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন চলে যাব পরের স্লাইডে। এখানে একটা ম্যাথ দেয়া হয়েছে, বলছে an artificial satellite is established at a height of 600 kilometers from the surface of the earth. The radius of the earth is 6400 kilometers. Calculate the acceleration due to gravity at the height in the stem. যে হাইট দেওয়া আছে 600 কিলোমিটার হাইট, সেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে। সো এবার আমরা দেখি যে এইটা কিভাবে করা যায়। সলিউশন টু সি, খুবই সিম্পল একটা ম্যাথ। জি এইচ শুড বি, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে সবাই রেডি থাকো। আমরা ফর্মুলাটা কি শিখছিলাম? আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার টাইমস জি, রাইট? তাহলে আমরা কি করতে পারবো? আর স্কোয়ার, আর ইজ 6400 whole squared divided by 6400 plus 600 whole squared into 9. অনেকেরই কোশ্চেন আসতে পারে, ভাইয়া এখানে আমরা এটাতে কেন ইনটু 10 কিউব, এটাতে কেন ইনটু 10 কিউব করলাম না? কারণ উপরে নিচে দুইটাই কাটা যায়, দুই জায়গায় যদি কিলোমিটার কিলোমিটার দাও আলটিমেটলি তো কাটাই চলে যাবে। সেটা নিয়ে তোমার কোনো প্যারা খাইতে হবে না, এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশনটা করে তোমরা এখন আমাকে বলে দাও একটু ওই হাইটে তাইলে জি এর ভ্যালুটা কত আসে। এটা চলে আসে 8.192। থ্যাংক ইউ। 8.192 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই সিম্পল প্রবলেম, কিন্তু দেখো এটা বোর্ডে আসছে। সো আমরা যেরকম সবসময় বলে থাকি যে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং আরো বেশি প্র্যাকটিস করতে হবে সহজ সহজ জিনিস, বইয়ের জিনিস। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর এখানে ইউজ করবো না। 1 মাইনাস টোয়াইস বাই এইচ বাই আর সাধারণত 100 মিটার, 200 মিটার, 1 কিলোমিটার এরকম বলবো, এর বেশি হলে কখনো ইউজ করবো না। ঠিক আছে, সো যদি তোমার মনে কখনো কোনো কনফিউশন লাগে যে আমার কি এটা যথেষ্ট পরিমাণ কম, যদি কনফিউশন লাগে সবসময় এই সূত্রটা ইউজ করবে। এখন আমরা যেটা করলাম, এই ফর্মুলা তো সব ক্ষেত্রে খাটে, রাইট? এটা সব ক্ষেত্রে খাটে। তো চলে যাচ্ছি পরের স্লাইডটাতে, বলছে দ্য মাস এন্ড দ্য রেডিয়াস অফ আর্থ আর অ্যাজ ফলোজ। এত এন্ড এত কিলোমিটার, তাহলে মাস বলে দিছে আমাকে, মাস দেওয়া আছে এন্ড তার সাথে তার রেডিয়াস দেওয়া আছে। Acceleration due to gravity at surface is 9.8 meter per second square. Gravitational constant এর ভ্যালু দেওয়া। Also, satellite is lifted at 700 kilometer height from its surface. Question কি বলছে? What would be the height of the satellite from the Earth's surface so that the weight of the satellite becomes 80% of the weight at the surface? তাহলে weight মানে কি? weight মানে তোমার এরকম একটা কিছু। weight at h height is equal to 0.8 times of weight at earth. তার মানে দেখো বলতে পারবো m তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় g, gh should be equal to 0.8 times of m g। তার মানে এখানে মেইনলি তোমাকে বলতে চাচ্ছে যেটা gh is equal to 0.8 g। ভেরি গুড, এটা পাইলাম। এবার আমার কাছে জানতে চাচ্ছে যে হাইটটা তাইলে কত হতে হবে। সো খুবই সিম্পল একটা প্রবলেম। আমরা একটু আগে যেরকম দেখছিলাম যে তাইলে gh is equal to r squared r squared by r plus h whole squared into g। তাহলে এই ভ্যালুটা কত? gh is equal to 0.8 g is equal to হয়ে যাবে এখানে r square, তার মানে 6400 কিলোমিটারস, 6400 নিচে চলে আসবে 6400 প্লাস h হোল স্কয়ার ইন্টু জি ইন্টু জি। সো এই জায়গা থেকে এই জি কাটা চলে যায়। জাস্ট এইটুকুকে সলভ করে দিলে তুমি এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা।
তাহলে একটু আমাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলে ফেলো এইচ এর মানটা কত আসতেছে। 2.72 into 10 to the power কত? সবাই একটু ক্যালকুলেশনটা করে আমাকে বলে ফেলো এইচ এর মানটা কত আসে। ওকে, ও স্কোয়ার দিই নেই, সরি, স্কোয়ার হবে, হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার তো অবশ্যই আছে। তো কত আসে আনসার? আমি তুমি তাইলে বলো কত আসছে স্কোয়ার টোয়ার দিয়ে তোমার। ওকে, রাইদা আমাদের আনসার জানাইছে 791.011, 791.011। আচ্ছা, আমি ইন্টিসান আনসার জানাইছে 755.41। আচ্ছা, তো কাছাকাছি আছে এগুলো আনসার, সমস্যা হওয়ার কথা না। আমি তাইলে রাইদা যেহেতু শুরুতে দিচ্ছে ওটাই নিলাম, 791.01 মিটার, সরি মিটার না। তোমরা কি এটা মিটারে দিছো না কিলোমিটারে দিছো? এটাও তো একটা ইস্যু, কিলোমিটারে। আচ্ছা, কিলোমিটারে, ভেরি গুড। এটা কিলোমিটার, ডান। এই কিন্তু আনসার, ডান। তোমার এর বেশি আর প্রবলেম হবেই না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পূর্ণতাও অ্যাকচুয়ালি আমাকে ইন্টিসারের আনসারটা বলতেছো, তাইলে রাইতার মনে হয় ক্যালকুলেশন একটু ছোট্ট এরর হয়েছে, আমি ওই আনসারটাই নিয়ে নিচ্ছি, 755.41। 755.41 এটাই তাইলে আমি নিয়ে নিলাম। আশা করি তাইলে এই প্রবলেমটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে আসলে কি হয়েছে, তাই না? এইচটা জাস্ট নির্ণয় করছি। আচ্ছা, চলো তাহলে আমরা চলে যাই পরের প্রবলেমটাতে। এটাতে বলতেছে আমাদেরকে প্ল্যানেট of 6.4 into 10 to the power 6 meter radius revolves around its own orbit once in 24 hours, establishing a relation between the planet and the acceleration due to gravity g. A scientist placed an object of 80 kilogram mass in a place at 58° north latitude. Acceleration due to gravity is 9.80 meter per second squared. Will the weight of the object at that place be greater or less than its weight at the surface of the planet? Give your opinion. তাহলে আমার প্রথমে করতে হবে কি, এই যে এম জি ল্যামডা এটা বের করতে হবে, কত ওয়েট কত হচ্ছে। তাহলে এম জি ল্যামডা ইজ ইকুয়াল টু, এটাই বের করে দিতে হবে আমার। তাইলে এই দেখো, এম আসলে তো দরকারই নেই, সহজে যদি বলি জি ল্যামডার কথা বলি, খালি জি ল্যামডাটা বাইর করলেই তো চলে। তো স্বাভাবিক ব্যাপার, জি ল্যামডা কম হইলে ওয়েট তো কম হবেই। জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে জি এর নর্মাল ভ্যালু কত, 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা মানে আসলে কি বলতো, 24 আওয়ার্স, তাই না? তোমার বলতেছে কি, এটা 24 আওয়ার্সে নিজের অরবিটকে একবার ঘুরে। তাহলে কি হয়ে যাবে, 2 পাই ডিভাইডেড বাই 24 আওয়ার্স মানে হলো 864,000 সেকেন্ডস, এত স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু বলছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা আসলো। তারপর আসবে কস স্কোয়ার ল্যামডা, তার মানে কস 58 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এই সব কিছুর ভ্যালু আমরা একসাথে বের করে ফেললে এটা কত আসে আমাকে একটু বলতে পারবা তোমরা? নাইন পয়েন্ট সেভেন এইট পূর্ণতা আমাদেরকে এই অ্যান্সারটা দিছে। এটা আসতেছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো তো কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে না? তাহলে ওয়েট কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে, এটা হইলেই হলো। বাট এখানে যে কোশ্চেনটা যেভাবে করছে এটা না ঠিকঠাক মতো করতে পারে নাই। আমরা মোটামুটি বুঝছি বলে করে ফেলতে পারছি, বাট ম্যাথটা এরকম করে দেওয়াটা উচিত ছিল না আর কি। যাই হোক,
চলো তাইলে সামনে আগানো যাক। আমাদের কাছে নেক্সট আরেকটা পুল কোশ্চেন চলে আসছে, খুব ঠান্ডা মাথায় এটা সলভ করে আনসার দিয়ে দিবা। আমি তাইলে লঞ্চ করে দিচ্ছি, এটার জন্য টাইম পাবা 1 মিনিট। তাহলে সবাই একটু স্টার্ট করে দাও, যারা যারা আসো সবাই মিলে একসাথে আনসার করো। আমাদের কাছে আর 15 সেকেন্ডস মতো টাইম আছে, সবাই সলভ করে ফেলো। ওকে, প্রায় শেষের দিকে, লাস্ট 5 সেকেন্ডস। ওকে, ডান। রেজাল্টটা একটু শেয়ার করি, দেখবা এ বি এবং ডি সবগুলাতেই মোটামুটি আনসার আসছে 26, 42, 26। তো চলো আমরা একটু আগে আনসারটা বুঝি। কি বলছে, ইফ acceleration due to gravity on earth surface g at h height from earth surface, এটাকে gh, আর আরেকটা হইলো গিয়ে বলছে and at h depth from earth surface are respectively এত এত and এত। ওকে, একটা জিনিস একটু দেখো তো, এটা সব থেকে বেশি হাইয়েস্ট, রাইট? আর এটা কিভাবে কমতেছে? এটা কমতেছে হইলো গিয়ে gh is proportional to 1 by r square, আর এই gBh যেটা, এটা প্রপোর্শনাল টু, তুমি এভাবে করে বলতে পারো, ওই যে যে পরিমাণে কমে যাচ্ছে, সোজা বাংলায় আর মাইনাস এইচ, তাই না? এভাবে করে বলতে পারি। তো এখানে সব থেকে ফার্স্ট কমে হইলো গিয়ে এটা, সরি, মানে সব থেকে বড় হইলো হাইয়েস্টটা, তারপর সব থেকে দ্রুত কমে যায় হইলো গিয়ে জিএইচ এর ভ্যালুটা, আর জিবিএইচ আস্তে আস্তে কমে, জিবিএইচ আস্তে আস্তে কমে। অর্থাৎ একই পরিমাণ ডেপথ এবং হাইটের জন্য উপরের দিকে উঠলে কমবে তাড়াতাড়ি, ঠিক আছে? একই পরিমাণ ডেপথ এবং হাইটের জন্য উপরের দিকে উঠলে কমবে তাড়াতাড়ি, তার মানে জিটা হবে সব থেকে বড়, জিটা হবে সব থেকে বড়, এখানে জি সব থেকে বড় আছে দুইটা জায়গায়, আর তাইলে সব থেকে ছোট হবে হলো জিএইচ এর ভ্যালুটা। তাহলে কারেক্ট আনসার কি হবে বলো তো? কারেক্ট আনসার হবে বি, ঠিক আছে? বি ইজ দা কারেক্ট আনসার। এই, যাই হোক, চলো আমরা তাহলে সামনে যাই। এখানে আমরা এখন বলতে পারবো কি, দেখো, এসকেপ ভেলোসিটি নিয়ে কথা বলবো। এসকেপ ভেলোসিটি বলতে বোঝাই কি আসলে, এক কথায় যদি বলি, তাহলে মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড, মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু required for an object that will not come back to the earth. The earth, এটা হলো এক কথা, যে আর্থে আর ফেরত আসবে না। এটার জন্য আমরা মিনিমাম যতটুকু ভেলোসিটি দিয়ে একটা অবজেক্টকে লঞ্চ করতে চাই, যে মিনিমাম অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে লঞ্চ করলে পরে সে হইলো গিয়ে আর ফেরত আসবে না, তাকে আমরা বলতেছি হইলো গিয়ে তার এসকেপ ভেলোসিটি। সো যদি সারফেস অফ আর্থ থেকে তুমি এটা মেজার করতে চাও, সারফেস অফ আর্থ থেকে এই ভ্যালুটা আসে এরকম, এসকেপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু, আমরা ইউজ করি এটা টুয়াইস জি এম ওভার আর, অথবা আমরা এটা ইউজ করি রুট ওভার টুয়াইস জি আর। আচ্ছা, আর যদি এইচ হাইট থেকে হয়, তাইলে এসকেপ ভেলোসিটিটা এরকম হয়ে যায়, ভি এসকেপ ইজ ইকুয়ালস টু 2 জি এম বাই আর প্লাস এইচ
or এখানে করতে পারি এটা √2 gh into r plus h, তার মানে r plus h হাইটে যে g এর ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু এখানে স্ট্রেট g বসাইলে হবে না, মানে ওই যে h হাইটে তার যে ভ্যালুটা আসে, ঠিক আছে, h হাইটে তার যে ভ্যালুটা আসে g এর, সেটা আমরা এখানে ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, সো এসকেপ ভেলোসিটির এই ফর্মুলা আশা করি বুঝতে পারছি। এবং একটা জিনিস মনে রাখবা, এই ফর্মুলাটা আসে কিভাবে, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু টোটাল কাইনেটিক এনার্জি চেঞ্জ, এখান থেকেই প্রুফটা করা হয়। সো একটা জিনিস সবসময় মনে রাখবা যে নো সার্টেন ডিরেকশন অফ থ্রো ইজ রিকোয়ার্ড। ডিরেকশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, যে কোনো দিকে থ্রো করো, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে যা হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলেও সে বাইরেই যাবে, কারণ এটা ফুললি এনার্জির উপর ডিপেন্ড করতেছে, কত অ্যাঙ্গেলে থ্রো করতেছে তার উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, অফকোর্স আমরা প্রুফ করার সময় ধরেই নিই স্ট্রেট উপরের দিকে থ্রো করা হচ্ছে, আবার জাস্ট এটা একটু মাথায় রেখো। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। বলতেছে যে তোমার মার্সের ম্যাস দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, আর ডিসটেন্স ফ্রম সান বলা আছে। আর্থের জন্য ম্যাস দেওয়া, রেডিয়াস দেওয়া, ডিসটেন্স ফ্রম সান দেওয়া, বলছে উইল দ্য এসকেপ ভেলোসিটি ফর অফ বোথ দ্য প্ল্যানেটস বি ইকুয়াল অর নট, গিভ ইউর opinion. So V escape for Mars is equal to √2 gm, √2 g 6.673, 6.673 times 10 to the power minus 11, তার সাথে থাকবে হইল গিয়ে তার সাথে চলে আসবে হইলো যে m of Mars, তাহলে 6.39 into 10 to the power 23, 6.39 into 10 to the power 23, sorry, yep, divided by twice gm by r, r এর ভ্যালু কত, 3390 into 10 কিউব। তাহলে এটা সলভ করে আমাকে বলো v মার্স কত আসে, এবং একই সাথে আমরা আর্থের জন্য যদি ক্যালকুলেশন গুলা করি, আর্থের জন্য ক্যালকুলেশন করলে v এসকেপ অফ আর্থ twice g 6.673, 6.673 times 10 to the power minus 11 into m 5.97 10 to the power 24, 5.97 10 to the power 24, আর হলো তার রেডিয়াস 6378 times 10 কিউব। সো এগুলাকে সলভ করলে এখান থেকে আমরা আর্থেরটাও পেয়ে যাব, মার্সেরটাও পাবো। আচ্ছা, মার্সেরটা অলরেডি অনেকে জানাই দিছো 5015, রাইট, 5015.6, 5015.6, মিটার পার সেকেন্ড। পরেরটা আসতেছে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা তো মুখস্থ জিনিস, সবাই জানো। সো আমি এটাকে ভেঙে ভেঙে আবার মিটার পার সেকেন্ডে নেওয়া, মিটার পার সেকেন্ডের ক্যালকুলেশন এগুলো করা, এটা করার খুব একটা ইচ্ছা প্রকাশ করতেছি না আর কি। আচ্ছা, সো এই গেল মোটামুটি এখানের এই প্রবলেমটা। এবং ইকুয়াল যে না এটা তো আমরা দেখাই দিলাম, এরা নট ইকুয়াল। ওকে, তাহলে আমরা এরপর এই এমসিকিউ প্রবলেম দুইটা একটু দেখতে চাই। 11176, ওই তো 11.2 ধরে নিছি আর কি, 11.2 ধরে নিছি, 11176 না, তাহলে 11.176 এই আর কি। Also the acceleration due to gravity of a planet is 1
by 5g and radius is 1 by 4r. Here g and r are the Earth's acceleration due to gravity and radius respectively. What is its escape velocity? তাহলে আমরা বলতে পারবো escape velocity v escape is equal to root over twice gr, that is equal to root over twice g is equal to 1 by 5g, আর তার সাথে r এর ভ্যালু হলো 1 by 4, 1 by 4r। এটা কত চলে আসবে বলতো? 1 by root 10, সরি 1 by root 20 root over twice gr, তার মানে এটা হয়ে যাবে 1 over root 20 1 over root 20, তার সাথে গুণ হয়ে থাকবে তোমার এই জিনিসটা তো 11.2 একটু আগে বের করছি, আর ডিভাইড হবে 20 দিয়ে। তাহলে এখান থেকে একটু আমাকে ক্যালকুলেট করে তোমরা বলে দাও root over 20 দিয়ে ডিভাইড করলে কি হয়? সি আনসার হয়, রাইট? ওকে, সি তাইলে আনসার 2.50। ভেরি গুড। আচ্ছা, পরেরটাতে কি বলছে? if a body of 588 Newton is taken to the planet from Earth, then what weight will it lose? কতটুকু ওয়েট লুজ করবে? তাহলে আমি কি বলবো? ওয়েট লুজ বা ওয়েট লস্ট is equal to 588 মাইনাস হয়ে যাবে হইলো গিয়ে what weight will it lose। তাইলে এটার ওয়েট লুজ হবে হইলো এরকম কিছু একটা, যে তোমার ওই জায়গায় জি এর ভ্যালু 15, রাইট? ওই জায়গায় জি এর যে ভ্যালুটা আছে সেটা হলো গিয়ে 1/5, তার মানে এটা হয়ে যাবে এরকম, তার ম্যাসটা হলো 588 বাই 9.8, এটা হলো গিয়ে আমার ম্যাস, রাইট? এটা হলো ম্যাস, আর তার সাথে মাল্টিপ্লাই করে দিব হইলো গিয়ে 8। হ্যাঁ, তো ওই জিটা কত আসে? 1/5g, তাহলে এটা হয়ে যাবে 1/5 ইন্টু 9.8। তাহলে টোটাল কত চলে আসতেছে বলো তো? 1.5g। এটা থেকে তাহলে টোটাল আনসার চলে আসবে কত? 588 মাইনাস সামথিং, এটার আনসারও তাহলে সি আসে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তোমরা ক্যালকুলেশন করে ফেলছো, দেখতেই পাচ্ছি। এটার আনসারও যেহেতু সি আসে, তাইলে মোটামুটি আশা করি তোমরা সবাই যা যা বলতেছি এতক্ষণ ধরে এই ফুল চ্যাপ্টারে, এগুলো মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারতেছো। যাই হোক, আমাদের 4টা বাজে এবং আমরা ঠিক ফুল স্লাইডের অর্ধেক পরিমাণ কন্টেন্টে আছি এখন। তো আমি এখন একটা পোল কোশ্চেন লঞ্চ করব। এই পোল কোশ্চেনটা আমরা লঞ্চ করে 1 মিনিটে আনসার করব। 1 মিনিটে আনসার করে তারপর আমরা একটা ব্রেকে চলে যাব। তো পোলটা একটু লঞ্চ করে দেই। এটা আমাদের থার্ড পোল আজকের। ইজি জিনিস, এটা একটু আগেই পড়াইছি, তোমরা সবাই পারার কথা, সবাই এটা আনসার করতে পারার কথা। এটাতে 40 সেকেন্ডস এর বেশি টাইম পাবে না। সো যারা যারা এখনো আনসার করো নাই, দ্রুত আনসার করে ফেলো। আচ্ছা, যাই হোক, সো আমি এন্ড করে দিচ্ছি। রেজাল্ট দেখলেই বুঝবা এতে সব থেকে বেশি আনসার আসছে, তার মানে এটাই কারেক্ট আনসার। সো ব্যাপারটা কিছুই না, যত অ্যাঙ্গেলেই থ্রো করো না কেন, আমরা কি বলছিলাম? নট ডিপেন্ডেন্ট অন দা অ্যাঙ্গেল। ঠিক আছে, সো কারেক্ট আনসার হবে আমাদের আর্থের নরমালি যা থাকার কথা সেই জিনিসটা। এবার 4টা বাজে, আমরা তাহলে এখন একটা ব্রেক নিব, দেন আবার স্টার্ট করব হলো 4টা 10-এ। চিল্লেন, টাটা।
ওকে, সো আমাদের টাইম শেষ, আমরা আবার শুরু করে দিব। ওকে, একটু মুছে দিই অথবা এটাকে অন্য কিছু করে দিই, এটার দরকার নেই, ছোট্ট করে দিলাম, সমস্যা নেই। আমরা পরে চলে যাই আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। আর্টিফিশিয়াল স্যাটেলাইটস আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ ওই যে চ্যাপ্টারের শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এই টপিক থেকে রেগুলার বেসিসে কোশ্চেন আসে। সো আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে কি আসলে, যে তোমার এরকম হইলো আর্থ থাকবে, এটা ধরো তোমার আর্থ, এই আর্থের চারপাশে স্যাটেলাইট গুলো এভাবে ঘুরতে থাকে, তাই তো? এরকম তাদের এক একজনের অরবিট থাকে, সেই অরবিটে করে এরা সবাই এভাবে করে আর্থকে রোটেট করতে থাকে। লেটস সে এটা হলো আমার সেই স্যাটেলাইট। দিন আগে বাংলাদেশ তার নিজস্ব একটা স্যাটেলাইট পাঠাইছে, তোমরা হয়তো জানো, তাই না? এবং পরবর্তী স্যাটেলাইট কাজ মানে পাঠানোর কাজ হইলো কি অলরেডি চলতেছে। সো এরকম এই আর্থ সারফেসে ধরো এটা হইলো গিয়া আর্থের কোনো একটা পার্ট, এটা আর্থের আরো একটা পার্ট, এরকম আর্থের চারপাশে এরা ঘুরতেছে এভাবে। তাইলে এই অরবিটালে যখন ঘুরে, ঠিক আছে, এটাকে তো তার অরবিট বলতেছি, এটা তো বুঝো। অরবিটের মধ্যে যখন সে ঘুরে তখন তার যে ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটিকে আমরা হইলো গিয়ে এভাবে দেখাইতে পারি যে স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাই। একটা স্যাটেলাইট যখন ঘুরতেছে, লেটস সে এটা আর্থ, উপর থেকে যদি টপ ভিউটা দেখো, টপ ভিউ দেখতে কেমন হয়, যে এই স্যাটেলাইটটা আর্থের সারফেসের চারপাশে এভাবে ঘুরতেছে, তাই তো? টপ ভিউ মানে উপর থেকে যদি তাকাও, ওই উপরের যে ছবিটা আছে এটার যদি উপরের এদিক থেকে তাকাও তাইলে যেরকম দেখবা এই ছবিটা আঁকতেছে, এটা তাহলে দেখতে কিরকম হবে, এই টাইপের, এই যে এই জায়গায় স্যাটেলাইটটা আছে, লেটস সে এটা হলো সেই স্যাটেলাইট। তাইলে সেন্টার ছিল এটা আর্থের, আর এইখানে তাইলে এই যে ডিস্টেন্সটা হইলো আর্থের সেন্টারের সাথে এই স্যাটেলাইটের, এটাকেই আমরা হলো r+h দিয়ে দেখাচ্ছি, তাই না? যেখানে বুঝতেই পারতেছো তাইলে এইচ বলতে এইটুককে বোঝানো হচ্ছে এবং আর তো বাকিটা জানোই। তাইলে এখানে হয় যেটা, আইডিয়াটা খুব সিম্পল, যে এখানে স্যাটেলাইটের উপর যে আর্থের অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে, এটাই হলো তার সেন্ট্রিপেটাল ফোর্সের সাপ্লাই দেয়। তার মানে আমরা বলতে পারবো তার যে mv²/r+h, এই ভ্যালুটাই হলো জি ইন্টু m আর্থ, মানে আর্থের ম্যাস gmm/r+h² এর সমান। তাহলে দেখো এখান থেকে তোমার অরবিটাল ভেলোসিটির যে ফর্মুলা চলে আসতেছে সেটা হয়ে যায় এরকম, v হয়ে যাবে √gm/r+h। আচ্ছা, এটা তো ইউজ করাই যায়, খুব সুন্দর জিনিস। এখান থেকে বলার মতো বিষয় হলো এক নম্বরে এটা, যে যদি লো আর্থ অরবিট হয়, লো আর্থ অরবিটে এই r+h এর ভ্যালুটা অলমোস্ট ইকুয়ালস টু r এর সমান হয়। সো তখন অরবিটাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু হয়ে যায় gm/r। কেন এটা বলতেছি একটু পরে আসি ওটাতে, gm/r। আচ্ছা, এরপর যেটাতে আসতে চাচ্ছি, দেখো এইখানে তার যে আর্থের উপর যে মানে আর্থের যে অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে ওয়েট হিসাবে ফিল করার কথা, আর্থের অ্যাট্রাকশনের কারণে তার যে ওয়েট ফিল করার কথা, সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সের সাপ্লাই দিতে। সো একটা স্যাটেলাইটের ভিতরে, একটা স্যাটেলাইটের ভিতরে সব সময় যারা থাকে অ্যাস্ট্রোনটরা, তারা কিন্তু সবাই সবসময় ওয়েটলেস ফিল করে, ঠিক আছে? এখানে যারা থাকে সবাই কিন্তু ওয়েটলেস ফিল করতে থাকে এটার ভিতরে। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর কি। আর তার সাথে আরো একটা ছোট্ট জিনিস মনে রাখা, যে এসকেপ ভেলোসিটির সাথে অরবিটাল ভেলোসিটির একটা ফর্মুলা মনে রাখলে হয়, যে যে কোনো পজিশনে যে অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/√2 টাইম অফ
ওই পজিশন থেকে এসকেপ ভেলোসিটির 1/√2 টাইমস, এটা তো তোমরা ফর্মুলা যে দুইটা আছে ফর্মুলা দুইটা থেকে এমনিতে বুঝতে পারার কথা। সো এটা জাস্ট একটু মনে রাখো, অরবিটাল ভেলোসিটি 1/√2 ভি এসকেপ এর সমান। তাইলে ওই যে জি প্রাইমের ভ্যালুটা জিরো হয় না ব্যাপারটা তা না, তার উপর নিট অ্যাক্টিং ফোর্সটাই জিরো হয়ে যায়। জি প্রাইম নিয়ে তো কোনো কথাই বলতেছি না, আমার কথা হলো জি এর ওখানে ভ্যালু আছে কিন্তু তার উপর নিট অ্যাক্টিং ফোর্স জিরো হয়ে যায়। তুমি এভাবে চিন্তা করতে পারো, ভেতরের দিকে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, বাইরের দিকে হলো সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। তুমি এভাবে করে চিন্তা করো ইজিলি, তাহলে নিট ফোর্স হয়ে যায় জিরো। ঠিক আছে, নিট ফোর্স জিরো হয়ে যাওয়ার কারণে তখন আমরা বলি যে এই জিনিসটা তোমার উইটলেস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা আরো একটা জায়গায় যেতে পারি, সেটা হলো এই যে তার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টি সমান বলা যায় সাধারণত এই যে টোয়াইস পাই তার যে আর আছে তার সারকামফারেন্স, অরবিটালের সারকামফারেন্স ডিভাইডেড বাই ভি, তাই তো? এভাবে করে যদি লিখো তাহলে টি এর যে ফর্মুলাটা আসে খুবই সুন্দর একটা ফর্মুলা, টোয়াইস পাই √r+h হোল কিউব। দেখো অলমোস্ট খুব কাছাকাছি ফর্মুলা, নিচে জিএমই থাকতেছে, উল্টায় গেছে আর r+h এর জায়গায় একটা কিউব চলে আসছে, r+h এর জায়গায় একটা কিউব চলে আসছে। সো এটা হলো আমাদের, যদি h জানা থাকে তাহলে টি বের করার ফর্মুলা। বাট হোয়াট অ্যাবাউট আমাকে টি দিয়ে দিছে এবং এইচ বাইর করতে বলতেছে, লাইক এরকম যে আমরা বললাম হইলো গিয়ে জিও স্টেশনারি স্যাটেলাইট, এটার তো নাম শুনছি মনে হয় আমরা সবাই, তাই না? জিও স্টেশনারি স্যাটেলাইট, তাই না? আচ্ছা, এটার মানে কি, এটা পৃথিবীর সাথে সাথে ঘুরে, পৃথিবীর সাথে সাথে ঘুরে। সো পৃথিবী থেকে তাকাইলে মনে হয় এটা সবসময় স্টেশনারি অবস্থায় আছে। সো এটা টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 24 আওয়ার। যদি T 24 আওয়ার হয় তাহলে সেখান থেকে এইচ এর ভ্যালুটা কোন ফর্মুলা দিয়ে বের করতে পারি, লেফট সাইডের ফর্মুলাটাকে একটু নাড়াচাড়া করলে এই ফর্মুলাটাও চলে আসে। কিরকম সেটা, টি এর ভ্যালুটা হয়ে যায় এই টাইপের, টি ইজ ইকুয়াল টু, সরি টি লিখছি, এইচ ইজ ইকুয়াল টু, এইচ এর যে মানটা আসে সেটা অনেকটা এরকম, এইচ ইজ ইকুয়াল টু জি এম টি স্কোয়ার্ড বাই 4 পাই স্কোয়ার্ড হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, মাইনাস আর। এই ফর্মুলাটা আমরা মনে রেখে আমরা ইউজ করে দিতে পারি। এটা তাইলে আমার আর্টিফিশিয়াল স্যাটেলাইটের জন্য সবকিছুর কাজ মোটামুটি করে দেবে। সো এটা যদি বুঝি আমরা এখান থেকে একটু প্রবলেম সলভ করতে পারি। এই প্রবলেমটা একটু দেখি, বলছেন আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইজ লোকেটেড 700 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস। তাহলে এইচ এর ভ্যালু আমাকে বলতেছে 700 কিলোমিটারস। Find its orbital velocity and time period. Take radius to be blah and blah. আচ্ছা, ইন্টিসার বলছে এমভি স্কয়ার বাই আর প্লাস এইচ এর ব্যাপারটা, ওই যে বললাম না যে একটা স্যাটেলাইট যখন ঘুরে, ঘোরার জন্য কি সেন্ট্রিপেটাল ফোর্স লাগে, সেন্ট্রিপেটাল ফোর্স যেটা লাগতেছে সেই রিকোয়ার্ড সেন্ট্রিপেটাল ফোর্স পায় কোথা থেকে, কেউ একজন তো সাপ্লাই দিতে হয়, সেটা আসে হইলো গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে। সো এই জাস্ট এটাই ইকুয়াল লিখে দিচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটাতে আবার ফেরত আসি, এইচ এর ভ্যালু আমাকে দিয়ে দিছে, এখান থেকে বলছে যে ভেলোসিটি বাই করতে। তাইলে প্রথমে অরবিটাল ভেলোসিটি v ইজ ইকুয়াল টু আমরা বলবো √gm বাই r+h। এখন সমস্যা হলো জি এর ভ্যালু দেওয়া নেই, এম এর ভ্যালু দেওয়া নেই, খালি আর দেওয়া আছে। বাট আমাকে তার সাথে ছোট হাতের জি এর ভ্যালু দিছে, এক তুমি মুখস্থ বসাইতে পারো। আর এখানে আলাদা করে জি এর ভ্যালু যেহেতু দিয়ে দিছে, তাহলে তোমার যেটা করা উচিত জিএম কে তখন তুমি জি ইন্টু আর স্কোয়ার হিসাবে লিখবা, জি ইন্টু আর স্কোয়ার হিসাবে লিখবা, অথবা অথবা আরো একভাবে করা যায়, যাই হোক দরকার নেই, আমরা এভাবেই আগাই। এটাকে এভাবে লিখতে পারি জি ইন্টু আর স্কোয়ার, যেহেতু আমাকে রেডিয়াস অলরেডি দিয়ে দিছে, জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এবার জাস্ট ভ্যালু গুলা বসাই দিব, কত কত আসবে, তোমার জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 9.8 ইন্টু আর এর ভ্যালু হইলো 630063। তাহলে এইসব কেসে কিন্তু যা ভ্যালু দেওয়া আছে সেটাই বসাইতে হবে, 6300 into 10 to the power 3 হোল স্কোয়ার
divided by 6300 plus 700 whole cube, I mean 10 cube আর কি। এই সো আশা করি এই জিনিস বুঝতে তোমাদের সমস্যা নাই কারোরই, খুবই সিম্পল একটা জিনিস। একটু ছোট করে দিচ্ছি just। ওকে, সো এখান থেকে আমার আনসার কত চলে আসে 7454.26। ওকে, 7454.26, ভেরি গুড। 7454.26 মিটার পার সেকেন্ড, ডান। এবার তাহলে আমাদের দরকার হলো টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু আমরা বলবো টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। সো ফর্মুলাতে এবার ভ্যালু বসায় দাও, জাস্ট যা যা দেওয়া আছে 6300 প্লাস 700 ইন্টু 10 কিউব, এই ফুল জিনিসটার হয়ে যাবে হইলো গিয়ে হোল কিউব, তাই তো? তাহলে এরকম এটার হয়ে যাবে হোল কিউব, আর নিচে ডিভাইড হবে জি আর স্কোয়ার দিয়ে, তার মানে 9.8 টাইমস 6300 ইন্টু 10 কিউব হোল স্কোয়ার। তাহলে এটা সলভ করে আমাকে একটু বলে দাও এটার আনসার কত আসে। চ্যাট বক্সে লিখে দিলেই হবে 5900, তাই তো? 5900.29, ওকে, 5900.29 সেকেন্ড, ডান। ঠিক আছে, জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, এক্স্যাক্টলি এটাই লিখছি। ঠিক আছে, তো এই আর কি, এটা আশা করি বুঝতে পারছি, সমস্যা হওয়ার কথা না। কাব্য জিজ্ঞেস করছে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে অরবিটাল ভেলোসিটি কি লাইট স্পিডের সমান? না, ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে আমরা বলি হইলো গিয়ে যে এসকেপ ভেলোসিটি হলো লাইট ভেলোসিটির সমান। ঠিক আছে, যে এসকেপ ভেলোসিটি এত হাই, এটা লাইটকেও আটকায় ফেলতেছে, লাইটকে আসতে দিচ্ছে না। ঠিক আছে, ওকে, সো এখন আমরা এই জিনিস নিয়ে সরি, এই জিনিসকে এখানে রেখে সামনে আগায় যাব। তাইলে নেক্সট আমাদের এই প্রবলেমটা আছে, বলতেছে যে an artificial satellite after launching from Kennedy Space Center is rotating 3.58 times 10 to the power 7 meter above the ground along the equator. The mass of the earth is something kg and radius is blah blah blah. The gravitational constant g is something. Does the above mentioned artificial satellite act like geostationary satellite? Explain mathematically. তাহলে আমরা জাস্ট টিটা বের করতে হবে, টি ইজ ইকুয়াল টু কত আসে একটু আমাকে চ্যাট বক্সে তোমরা জানাও। আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, টুয়াইস পাই রুট ওভার জি আই মিন আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। তাইলে ভ্যালুগুলা লিখে ফেলি, টুয়াইস পাই রুট ওভার আর হইল গিয়ে কত 6.4 10 টু দি পাওয়ার 6, 6.4 10 to the power 6 plus h is equal to 3.58 10 to the power 7, 3.58 10 to the power whole cube divided by তোমার কত হবে gm। g এর ভ্যালু তো আমরা জানি 6.67 into 10 to the power minus 11 into m দেওয়া কত 5.972, 5.972 times 10 to the power 24। এটা একটু সলভ করে আমাকে সবাই বলে ফেলো তো টি এর ভ্যালুটা কত আসে। 23.97 আওয়ার। তোমরা সেকেন্ডে আমাকে বলো বা আওয়ারেও বলতে পারো, চয়েস ইজ ইয়ার্স।
86302 86302 সেকেন্ড, যেটা অ্যাকচুয়ালি which is less than 86400। ঠিক আছে, তাইলে এটা জিও স্টেশনারি হবে না। এক্স্যাক্টলি যদি সমান হইতো তাইলে বলতে পারতাম। ঠিক আছে, সো এক্স্যাক্টলি যেহেতু সমান না, সো আমরা বলবো ক্লোজ। ছোটবেলায় যেমন বলতাম আর কি, ছোটবেলায় বলতো যে ফেসবুকে যেভাবে মানুষজনকে তোমরা সমবেদনা জানাও, ক্লোজ বাট নট এনাফ। টু বি accepted। ঠিক আছে, এই আশা করি বুঝতে পারছি এখানে কি হয়েছে না হয়েছে। এটা নিয়ে কারোর কোনো প্রবলেম আশা করি থাকবে না আর কি, থাকার কথা না। তাহলে আমরা এই প্রবলেমটার এটা সলভ করে চলে যেতে পারি পরের স্লাইডে, যেখানে আমাদের কাছে আরেকটা পুল কোশ্চেন আছে। এটা সলভ করার জন্য তোমাদের কাছে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে, এর থেকে অবশ্যই বেশি পাবো না, কারণ কোনো কারণই নেই এর থেকে বেশি দেওয়ার। সো এই প্রবলেমটা সলভ করে মানে 30 সেকেন্ডস টাইম। 5 সেকেন্ডস মতো আছে আর। ওকে, টাইমস আপ। এটার আনসার আমি শেয়ার করব না, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, তোমাদের মনে থাকা উচিত। টি এর মধ্যে সবকিছুই ছিল, রেডিয়াস ছিল, বোথ তো হবে না, তাহলে খালি এটার ম্যাথস কত তার উপর কিন্তু ডিপেন্ড করে না। তোমরা দেখছিলে ভি বের করার সময় ম্যাথসটা দুই পাশ থেকে কাটা চলে যায়, রাইট? ম্যাথসটা কিন্তু ভি বের করার সময় দুই পাশ থেকে কাটা চলে যায়, যদি কেউ ভুলে গিয়ে থাকো এই যে এই ম্যাথস এখানে কিন্তু কাটা গেছিল না। আচ্ছা, তো যাই হোক, এটা যদি মোটামুটি বুঝি, আমরা এরপর চলে যাব হলো কেপলারস লতে। কেপলারের ল গুলা খুব সুন্দর সুন্দর ছিল। কেপলারের ফার্স্ট ল যেটাকে আমরা বলি, সেটা বলে যে তোমার প্ল্যানেটের যে অরবিট গুলা আছে, অরবিট গুলা হইতে হবে ইলিপ্টিক্যাল, তাই তো? এলিপ্টিক্যাল উইথ সান অ্যাজ আ ফোকাস। সো ব্যাপারটা কি, খুবই সিম্পল, যে যখন কোনো প্ল্যানেট ঘুরতেছে তখন তার পাথ গুলো আসলে এলিপ্টিক্যাল হবে। তো যদিও আমি অনেক চ্যাপ্টা করে আঁকছি, এই এলিপসের এক্সেন্ট্রিসিটি আসলে এত বেশি না। তোমরা তো এক্সেন্ট্রিসিটি টার্মটার সাথে পরিচিত থাকার কথা, কনিক পড়ছো না? কনিক তো পড়ার কথা তোমাদের। কনিক যদি পড়ে থাকো সেকেন্ড পেপার ম্যাথমেটিক্সে, তো যদি পড়ে থাকো জানার কথা এলিপসের দুইটা ফোকাস থাকে। বলতেছে কি যে একটা ফোকাসে সান থাকবে, ঠিক আছে? একটা ফোকাসে সানকে রেখে তারপর হইলো এই প্ল্যানেটটা এইখানে ঘোরাঘুরি করতে থাকবে আর কি। সো লেটস সে এটা হলো আমাদের সেই প্ল্যানেট, ধরো এটা ঘুরতেছে এভাবে করে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, এটা হলো প্ল্যানেটটা। আশা করি বুঝতে পারছো। এরপর বলতেছে কি যে সেকেন্ড ল, সেকেন্ড ল আমাদেরকে কি বলে? সেকেন্ড ল বলে যে এরা সেম টাইমে সেম পরিমাণ এরিয়া নিবে। ঠিক আছে, যখন চলতেছে সেম টাইমে সেম অ্যামাউন্ট অফ এরিয়া উইথ সান, same amount of area with the sun। সো এইখানের ব্যাপারটা কি, এটাও বেশ সিম্পল। এখানের আইডিয়াটা হলো এই যে সানকে তো একটা ফোকাসে রেখে ঘুরতেছে, দ্যাটস গুড,
তাহলে ঘোরার সময় সে এমন ভাবে ঘুরতেছে, তার উপর তো এক্সট্রা কোনো বাইরের ফোর্স নাই, মানে বাইরের যেহেতু কোনো ফোর্স নাই, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড অবস্থায় আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড অবস্থায় আছে। এবং তাই জন্য এই যে যে কোনো একটা সার্টেন টাইমে, ধরো এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার টাইম লাগছে ডেল্টা টি, এখানে তার ভেলোসিটি অনেক হাই হয়। সো হয় যেটা, এই জায়গাটাতে অনেক ফাস্ট গেছে, ডেল্টা টি টাইমে এখানে যে এরিয়া ক্রিয়েট করছে, যদি সেম অ্যামাউন্ট অফ ডেল্টা টি টাইম ওইদিকে থাকতো, তাহলে দেখা যেত হয়তো এতটুকু এরিয়া নিছে, মানে গেছে অল্প জায়গা, তার ডিসপ্লেসমেন্ট কম, কিন্তু সানের সাথে টোটাল এরিয়াটা সবসময় সমান থাকে। তো আমরা বলতে চাচ্ছি এখানে এই A1 এর ভ্যালুটা এরিয়া 2 এর সমান। বা ম্যাথমেটিক্যালি যদি তুমি উপরের এই লাইনটাকেই দেখাইতে চাও, সমান সময়ে সমান এরিয়া কাট করে, তাহলে ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কি টাইমে কি এরিয়া নিচ্ছে সেটা হলো কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, ডি এ বাই ডিটি এটা কনস্ট্যান্ট থাকে। থার্ড ল খুব সুন্দর। থার্ড ল বলে হইলো গিয়ে তার যে টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ড টি এর স্কোয়ার তার এভারেজ ডিস্টেন্সের কিউবের প্রপোর্শনাল। সো এটা হলো টাইম পিরিয়ড অ্যারাউন্ড দ্য প্ল্যানেট, টাইম পিরিয়ড। আর এখানে এটা এ কিউব, এটা হলো আমরা বলি এভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য সান, ফ্রম দ্য সান, ফ্রম দ্য সান। আর নর্মালি যদি বুঝাইতে চাও, এ বলতে আসলে এটাকে বুঝাই, দেখো তার যে মেজর এক্সিস আছে, মেজর এক্সিসের হাফ লেন্থ, এইটুকুকে সাধারণত টোয়াইস এ দিয়ে দেখাই। তাহলে এভারেজ ডিস্টেন্স ফ্রম দা সান যেরকম হয়, এ কে কিন্তু এটাও বলা যেতে পারে যে হাফ অফ দা মেজর এক্সিস, বা এটাকে সেমি মেজর এক্সিসের লেন্থও বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, একটা সহজ জিনিস একটু মনে রাখতে পারো, যেটা মনে রাখতে পারো সেটা হলো এই, তোমার এখানে যে কনস্ট্যান্টটা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইনটু এ কিউব আসে, তো এটা আসে হলো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম। এই এখানে এম বলতে যে এমটা বসে সেটা কিন্তু যাকে অরবিট করতেছে তার এম, লাইক সানকে অরবিট করলে সামের মানে সানের ম্যাস হবে। কথা বুঝাইতে পারছি? এখানে এম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যাকে সেন্টার করে অরবিট করতেছে তার ম্যাস, যাকে সেন্টার করে অরবিট করতেছে, সেন্টারে যে আছে। ঠিক আছে, সেন্টারে যে আছে তার ম্যাসটা। ওকে, সো আশা করি বুঝতে পারছি। আমরা এখন তাইলে একটু ম্যাথ সলভ করি। বলছে ইফ 1 year in Mars is 687 days, what is the distance of Mars from the sun? Distance of sun from Earth is এত কিলোমিটার। সো আমরা কি জানি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। সো এখান থেকে বলতে পারবো টি অফ আর্থ, আচ্ছা মার্স, বাই টি অফ আর্থ হোল স্কোয়ার is equal to a Mars by a Earth whole cube। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a Mars, মার্সের ডিস্টেন্স a will be t moon, যেটা সরি মুন না, মার্স 687 ডিভাইডেড বাই আমাদের হলো 365 হোল টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 2/3, হোল টু দি পাওয়ার 2/3 টাইমস এ ই। এ ই মানে কি, আর্থের ডিস্টেন্স 1.5 10 টু দি পাওয়ার 8। তাহলে এটা সলভ করলে তুমি এখান থেকে এম এর মানটা পেয়ে যাবে। এটা কত আসে,
ওকে, এটা কত আসছে? 228665427। আচ্ছা, যতদূর বুঝতেছি 1 2 3 4 5 6 7 8, 2.286 into 10 to the power 8 কিলোমিটার। ঠিক আছে, এই হলো তাহলে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পারছি, এটা নিয়ে বেশি মতবিরোধ তৈরি করার আসলে তেমন কিছু নাই। সো আনসার কিন্তু ডান। ঠিক আছে, আনসার এখানেই শেষ। এটা নিয়ে আশা করি পরে প্রবলেমে পড়বা না আর কি। আচ্ছা, তারপরে আমরা যেটাতে যাব সেটা হলো গিয়ে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড পোটেনশিয়াল। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে কি বোঝায়? গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে বোঝাই হলো একটা 1 কেজি ম্যাসের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে। তাহলে এই ডেফিনিশন গুলো একটু ছোট্ট ছোট্ট করে জেনে রাখি আমরা এখানে, যে টোটাল, আচ্ছা এটা এখানে দেখা যাবে না, এখানে ডিপ কিছু লাগবে। সো ফোর্স অন আ 1 কেজি ম্যাস, এটাকে আমরা বলতে পারতেছি হইলো গিয়ে ফিল্ড। আর পোটেনশিয়াল কি? ওয়ার্ক ডান টু ব্রিং 1 kg mass from infinity to some point, to some point। ঠিক আছে, তো এখানে হলো গিয়ে হলোস্ফিয়ারের জন্য কয়েকটা দেওয়া আছে, এই ফর্মুলা গুলো একটু মুখস্থ রাখলে ভালো। যদি পয়েন্ট ম্যাসের জন্য হয়, সবসময় মনে রাখতে পারো এই যে ফর্মুলা, আউটসাইড হলোস্ফিয়ার বা খালি মানে সলিড বা হলোস্ফিয়ার, এই কেসে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু ভ্যালিড ফর পয়েন্ট ম্যাস অলসো। ঠিক আছে, এটা কিন্তু পয়েন্ট ম্যাসের জন্য কাজ করেছে। পয়েন্ট ম্যাসেও এই ফর্মুলা ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এখানে মনে রাখতে হবে যেটা, সেটা হলো গিয়ে এই আরটা আসলে এখানে ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, এই আর হইলো গিয়ে ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার। তো এটা আশা করি বুঝতে পারছি। আর এই যে এ দেওয়া আছে এখানে একটা, এ কে আমরা বলতেছি তার রেডিয়াস। ওকে, এটাকে বলতেছি রেডিয়াস। একটু মাথায় রেখো, হলোস্ফিয়ারের ভিতরে ইন্টেন্সিটি জিরো, হলোস্ফিয়ারের ভিতরে ইন্টেন্সিটি জিরো, কাহিনী শেষ। এরপর বলতেছি কি, ভি এর যে কোয়ান্টিটি গুলো, ভি এর এই কোয়ান্টিটি গুলো খুবই বিরক্তিকর, খুবই খুবই বিরক্তিকর। সো জাস্ট একটু মনে রেখে দিও। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, ইনসাইড হলোস্ফিয়ার এটাকে আসলে এত কষ্ট করে করতে হয় না। ইনসাইড হলোস্ফিয়ার এই ফর্মুলাটা মনে রাখলেই চলে, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই এ, মাইনাস জিএম ওভার এ। এটা মনে রাখলেই চলে, যে সারফেস পর্যন্ত আসতে তার টোটাল যা ওয়ার্ক ডান হয়, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এখানে হচ্ছে। দ্যাটস ইট, ডান। চলো এই ফর্মুলা গুলো যেহেতু দেখে ফেলছি, আমরা একটু ছোট্ট করে একটা প্রবলেম সলভ করে ফেলি, যেটা আসছিল এই চ্যাপ্টার থেকে। বলছে taking the average density of earth to be blah blah blah, assuming it to be a perfect sphere of radius এত, find the gravitational potential at the surface। সারফেসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বাই করতে বলছে। কিভাবে করব একটু দেখো। সারফেসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সলিডের জন্য g is equal to minus gm by r, রাইট? কারণ m তো দেওয়া নাই, বাট ডেনসিটি দেওয়া। তাইলে আর এর জায়গায় বসে যাবে প্রথম কথা ক্যাপিটাল আর, এটা হয়ে যাবে মাইনাস জি ইন্টু, যেহেতু ডেনসিটি দিয়ে দিছে, আমি এম কে ডেনসিটির টার্মসে এক্সপ্রেস করতে পারি। এটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব ইন্টু রো, ইন্টু আসবে রো, আর নিচে থাকবে আর। তাহলে চলে আসবে টোটাল মাইনাস 4/3 পাই রো জি ইন্টু আর স্কোয়ার। এবার একটু তোমরা তাইলে এখানে ভ্যালু গুলো বসায় দাও। রো এর ভ্যালু দেখো দেওয়া আছে কত, রো এর ভ্যালু দেওয়া আছে 5.5 10 কিউব।
10 কিউব, জি এর ভ্যালু তো আমরা জানি, রাইট? জি এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, সাথে হইলো আর এর ভ্যালু এখানে দেওয়া আছে 6.4 10 টু দি পাওয়ার 6। একটু আমাকে ক্যালকুলেট করে ক্যালকুলেটর থেকে আনসারটা বল। 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার কেজি পার মিটার কিউব নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। সো এটার ভ্যালুটা কত আসে আমাকে একটু বলে দাও। 1 2 3 4 5 6 7, ওকে, মাইনাস 6.29 minus 6.29 minus 6.29 into 10 to the power 7, এটাই প্রবাবলি হইল গিয়ে এখানে আনসার। ঠিক আছে, ওকে, এই তো। সো আশা করি এটা বুঝতে পারছি, এটা নিয়ে সমস্যা হবে না আর কি। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস লিখতে ভুল করছি, এটা জি না, এটা ভি হবে, পোটেনশিয়াল ভি আর কি। সো ক্লিয়ার আশা করি, এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আমরা এরপর তাহলে চলে যাব কিসে? ইউনিট জুল পার কেজি, মাথায় রেখে ইউনিট হবে জুল পার কেজি। পোটেনশিয়াল মানেই কিন্তু ইউনিট জুল পার ইউনিট। আচ্ছা, সো এই যদি হয়, আমরা এরপর চলে যাব আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্টে। এখানে আমাদের যদি বলো ইম্পর্টেন্ট টপিক মার্ক আউট করতে, তাইলে 1 নম্বরে যেটা আছে সেটা হইলো গিয়ে এরকম একটা টপিক, এটাকে আমরা বলবো স্লাইড ক্যালিপার্স। সরি, একটা সেকেন্ড। ওকে, যে টপিকটা পড়বো একটা আছে স্লাইড ক্যালিপার্স, আর তার সাথে স্ক্রু গজ আছে, বাট এগুলা সাধারণত প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো, এটাকে আলাদা করে স্টার দিয়ে দেখাইলাম, সেটা হলো এরর রিলেটেড ক্যালকুলেশন। ঠিক আছে, এরর অ্যাপ্রক্সিমেট করা, এটা আমি ভালো করে দেখাই দিব, তোমাদের সমস্যা নেই। আমরা একটা স্লাইড ক্যালিপার্স এর প্রবলেমও সলভ করব। সো চলো একটু একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখতে দেখতে শিখে যাব প্রসেসটা। সো প্রবলেমতে বলছে the vernier constant of a slide calipers is 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাগবে। Vernier constant of a slide calipers is 0.01 centimeter. The diameter of a sphere measured by the slide calipers where the reading of the main scale reading, এটা লাগবে, is 12.2 centimeter. Also vernier coincidence is 5, মানে ভার্নিয়ার স্কেল কোইনসাইড করছে হইলো গিয়ে 5 নাম্বার লাইনটাতে। ভার্নিয়ার স্কেলটা কোইনসিডেন্স করছে 5 নাম্বার লাইনে, আর বলতেছে মেকানিক্যাল এরর আছে, মেশিনে কিছুটা মেকানিক্যাল এরর আছে, যেটা -0.2 সেন্টিমিটার। এটার ভ্যালু বলতেছে -0.2 সেন্টিমিটার। এখন কথা হইলো সব কয়টাই মোটামুটি বোঝা যায়, বাট এইখানে এররটা তাইলে কি করব, এটাও কিন্তু একটা কথা। মাইনাস এররের মানে কি এটা আগে একটু বলি। মাইনাস এরর বলতে এখানে বোঝায় যখন তোমার ভ্যালু রিড করার কথা 0, তখন সে রিড করতেছে 2 কম, মানে 0.2 কম। যখন 4 রিড করার কথা, তখন সে রিড করে 3.8। যখন তার 5 রিড করার কথা, সে রিড করে 4.8, মানে 0.2 হলো বারবার কমে যাচ্ছে, বারবার 0.2 কমে যাচ্ছে। সো ফর্মুলাটা খুব সিম্পল, যে রেডিয়াস সমান কত হবে, সেটাতে যাওয়ার আগে আমরা ডায়ামিটার বের করব। তাহলে ডায়ামিটার কত হবে, মেইন স্কেল রিডিং প্রথমে আসবে, এটা চলে আসবে 12.2 ডিভাইডেড বাই 2, সরি ডিভাইডেড বাই 2 না, যা আছে তাই, 12.2 প্লাস প্লাস চলে আসবে ভার্নিয়ারের কোইন্সিডেন্স কতটা হয়েছে, চলে আসবে ভার্নিয়ার কোইন্সিডেন্সটা, ভার্নিয়ার কোইন্সিডেন্স, তার সাথে চলে আসবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো 0.01, এটা মাল্টিপ্লাইড হয়ে গেল, কাহিনী শেষ। আর তার সাথে সবসময় আমরা এররটাকে মাইনাস করি,
মাইনাস, তাহলে চলে আসবে এখানে -0.2 এত সিএম। তাহলে আমি ফর্মুলাটাকে আলাদা আলাদা করে ভেঙে লিখি। এটা হলো মেইন স্কেল রিডিং, মেইন রিডিং। এই 5 কে আমরা বলি হলো গিয়ে ভার্নিয়ার কোইন্সিডেন্স, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভার্নিয়ার কোইন্সিডেন্স বা ভার্নিয়ার স্কেল রিডিং যেহেতু বলবো, এটাকে ভার্নিয়ার স্কেল রিডিং বলি, ভিআর দিলাম, ভার্নিয়ার স্কেল রিডিং। আর এই পরে যেটা আছে এটাকে আমরা বলতেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট, পরেরটাকে বলতেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর লাস্টে এইখানে যেটা আছে এটাকে বলতেছি আমরা এরর, তাই তো? তাহলে এই ভ্যালুটা কত আসে আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও। 12.45 এটা আসতেছে, তাইলে 12.45 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে বলো তো? 12.45 ডিভাইডেড বাই 2, তার মানে চলে আসবে কত বলো তো, ভাগ দিলে পরে 6.225, রাইট? 6.225 সেন্টিমিটার আনসারটা। ইজি প্রবলেম, তাই না? খুব ইজি একটা প্রবলেম। যাই হোক, এর পরে আমাদের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা থেকে আমরা এররের ক্যালকুলেশন করার একটা আইডিয়া পাবো। তো এই থিওরিটাতে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা জিনিস বলতে চাই। যেমন ধরো, এই যে আগের প্রবলেমটা করলাম, আগের একটা প্রবলেম করলাম, এখানে যেটা হচ্ছে একটা জিনিস দেখো, যে কোনো কিছু ক্যালকুলেট করার সময় আমাদের এরর থাকে, রাইট? আমাদের যে কোনো কিছু ক্যালকুলেশন করার সময় এরর থাকে। তাহলে ধরো আমি আমি কিছু একটা ক্যালকুলেশন করতেছি, লাইক লেটস সে আমার এখানে যে স্ফিয়ারটা আছে, সেই স্ফিয়ারের আমি ভলিউম মেজার করব। তো আমি তো ভলিউম সরাসরি মেজার করতে পারি না। আমি ভলিউম কিভাবে মেজার করি বলো তো? আমি ভলিউম মেজার করি এভাবে, আমি প্রথমে ডায়ামিটার বের করব, ডায়ামিটার থেকে রেডিয়াস বের করব, রেডিয়াস থেকে তারপর ভলিউম বের করব। তো এখন আমার রেডিয়াস বাইর করাতে যদি কিছু এরর থেকে যায়, এখন এই এরর অনেক কারণে হইতে পারে, বিভিন্ন ধরনের এরর আছে। তো ধরো এরর আছে, হোয়াট এভার দ্য এরর ইজ, যদি রেডিয়াসের ক্যালকুলেশনে এরর থাকে, যদি রেডিয়াসের ক্যালকুলেশনে এরর থাকে, এই যে আগের ম্যাথটার মতো একটা ম্যাথ দেখো, তাইলে আমার কথা হইলো ভলিউমের মধ্যেও তো কিছু এরর থাকবে। তাহলে এখন আমাদের কমন ট্রেন্ডটা হইলো এটা, যে আমরা কোনো একটা কোয়ান্টিটিকে সাধারণত এভাবে এক্সপ্রেস করি, কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু তার অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু তার সাথে প্লাস মাইনাস দিয়ে এভাবে এক্সপ্রেস করি এররকে, এভাবে প্লাস মাইনাস দিয়ে এররকে এক্সপ্রেস করি। তাহলে এখন কথা হইলো গিয়ে, এই জায়গায় রেডিয়াস আর ইজ ইকুয়াল টু তোমাকে বলে দেওয়া হয়েছে 5 প্লাস মাইনাস 0.1। তার মানে বুঝতেই পারতেছো এখানে আমরা এভাবে করে বলতে পারি যে এই কোয়ান্টিটিটা যেহেতু আমার রেডিয়াস, এটা যেহেতু রেডিয়াস, তাইলে এই জিনিসটা হবে মেইন স্কেল রিডিং, সরি মেইন স্কেল না, এটা হলো ওই যে অ্যাকচুয়াল ভ্যালু আর, আর তার সাথে এই যে পিচ্ছি একটা জিনিস আছে, এটাকে আমরা বলতে পারবো তার ডেল্টা, ছোট্ট করে এটাকে বলতে পারবো ডেল্টা। ভেরি গুড। এখন এইখান থেকে একটা ফর্মুলা আছে আমাদের, তাহলে রেডিয়াসে যদি এই পরিমাণ এরর থাকে, তাহলে ভলিউমে কি পরিমাণ এরর হবে, তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কিরকম সেটা একটু শিখে নেই চলো আগে। ফর্মুলাটা খুবই সিম্পল, যে যদি এরকম হয় কোনো একটা কোয়ান্টিটি যদি থাকে এরকম, যে জেড, জেড নির্ণয় করি আমরা এক্স আর ওয়াই বের করে। সো যদি এরকম থাকে জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন, এই যেমন ধরো এক্স দিয়ে রেডিয়াস বুঝাইতেছি, ওয়াই দিয়ে হাইট বুঝাচ্ছি, আর জেড দিয়ে ভলিউম বুঝাই, তাইলেও তো হইতে পারে, তাই না? সো এখান থেকে আমরা বলবো যে তাইলে জেড এর মধ্যে এরর, জেড এ টোটাল পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু হবে এই এক্স এর এরর, মানে এক্স এর রিলেটিভ এরর, ওয়াই এর রিলেটিভ এরর। এই যে এখানে এরর গুলা বের করতেছি, এগুলাকে আমরা বলি রিলেটিভ এরর, একটু মাথায় রেখো। এই এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল এই ভ্যালুটাকে আমরা বলি হইলো তার রিলেটিভ এরর, ঠিক আছে? এটাকে বলতেছি রিলেটিভ এরর। আচ্ছা,
তাহলে এখন যদি আমরা এইটা বুঝি, তার সাথে ওই যে ডেল এক্স আর ডেল ওয়াই লিখছিলাম না, এইখানে এক্স এর পাওয়ারটা মাল্টিপ্লাইড হয়, এখানে ওয়াই এর পাওয়ার মাল্টিপ্লাইড হয় কিভাবে? মডুলাস হয়ে মাল্টিপ্লাইড হয়, মডুলাস হয়ে। আচ্ছা, না এই যে ইন্তিসার তুমি একটা পয়েন্টে ভুল করতেছো। ভুলটা হইলো এই যে আমরা যখন স্লাইড ক্যালিপার্সের এররটাকে তার হিসাবের মধ্যে ঢুকাই তখন সেই অ্যামাউন্ট অফ এররটা মাইনাস করে দেই তার থেকে, ঠিক আছে? আর যখন আমরা বলতেছি যে কোনো মেকানিক্যাল এরর বা যে কোনো টাইপের এরর কতটুকু হইতে পারে, প্রবাবেবল এররের ম্যাক্সিমাম ভ্যালু, আমি কিন্তু বলি নাই এটা ক্যালকুলেট করতে গিয়ে এই পরিমাণ এরর আমার হয়েছে, আমি বলতেছি এখানে ম্যাক্সিমাম এত এরর হওয়া পসিবল। কথা বুঝতেছো? দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা জিনিস, আর ওইখানে এররের এক্সাক্ট ভ্যালু আমার জানা আছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সো তুমি যদি এই কথাটা বুঝে থাকো ইন্তিসার, তাইলে আমাদের সবারই এখন এই প্রবলেমটা করে ফেলতে পারার কথা। লেটস সে আমার এই ভলিউম স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? v equals to 4/3 পাই আর কিউব, v equals to 4/3 পাই আর কিউব। তাহলে দেখো তো ভাইয়া, এখন আমার দরকার হলো ডেল্টা v বাই ভি, ভলিউমের পার্সেন্টেজের, রাইট? তার মানে ডেল্টা v বাই ভি ইন্টু 100% দরকার, এটা হলো আমার পার্সেন্টেজের। দেখো তো ডেল্টা v বাই ভি সমান আমি কি লিখতে পারবো? এটাকে বলতেছি আমরা পার্সেন্টেজ এরর। ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু কি লিখতে পারবো? 4/3 এবং পাই দুইটাই তো কনস্ট্যান্ট, রাইট? এই ফুল পার্টটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু তো আর মেজার করতে হয় না, তাহলে ওইটাতে এররও নাই, এইটুকে কোনো এরর নাই, কনস্ট্যান্ট বা এগুলার মেজারমেন্টও নাই, এগুলার কোনো এরর নাই। এরর আছে তার তাহলে কার? আর এর। তাহলে আর এর এররটা লিখবো এখানে ডেল্টা আর বাই আর, আর তার সাথে দেখো তো কি হবে, পাওয়ারটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। পাওয়ার কত ছিল? 3, ওই যে এম সামনে চলে আসে, তাহলে এটা ইনটু হয়ে যাবে 100%। তাহলে দেখো তো লিখতে পারবো কি 3 ইনটু ডেল্টা আর কত 0.1 ডিভাইডেড বাই 5 ইনটু হয়ে যাবে 100%। তাহলে কত হয়ে যাবে বলো তো তোমার? পয়েন্ট, এটার আনসার তাহলে কত চলে আসবে বলো তো? 6, তাই না? এটার আনসার 6 চলে আসে, ভেরি গুড। এটার আনসার যদি 6 আসে তাহলে এই যে এটা 6%, আনসার শেষ। এটাই ছিল আমাদের এই প্রবলেমটা। সো আশা করি এই প্রবলেমটার সলিউশন সবাই বুঝতে পারছি, সমস্যা হওয়ার কথা না কারোরই। আমরা তাইলে পরের প্রবলেমটাতে চলে যেতে পারি। পরের প্রবলেমটা হলো একটা পোল কোশ্চেন, খুবই সিম্পল একটা পোল কোশ্চেন। আমি লঞ্চ করে দিচ্ছি, সবাই একটু আনসার করে ফেলো খুব দ্রুত। আমি লঞ্চ করে দিলাম, সবাই একটু আনসার করে ফেলো। এটার জন্য 30 সেকেন্ডস টাইম পাবা। তো লাইট ইয়ার কিসের ইউনিট সেটা বাইর করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের টাইম শেষ, আমি এটা এন্ড করে দিলাম। রেজাল্টটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ ডি তে সব থেকে বেশি আনসার আসছে এন্ড ইটস কারেক্ট। লাইট ইয়ার হইলো গিয়ে ডিস্টেন্সের ইউনিট। এটার মানে কি? যে দ্য ডিস্টেন্স দ্যাট লাইট পাসেস ইন আ ইয়ার, এটা হলো দ্য ডিস্টেন্স দ্যাট লাইট travels in a year। ঠিক আছে, একই এক টাইমে লাইট যতটুকু ডিস্টেন্স কভার করতেছে। ওকে, দ্যাটস গ্রেট। তাইলে প্রিভিয়াস ম্যাথের লাস্ট পার্ট বলতে ওই যে পার্সেন্টেজ এর ডেল ভি বাই ভি বলতেছিলাম না, আমরা কি বলবো? বললাম যে ডেল ভি বাই ভি সমান হবে, ভিটা কি দিয়ে মেজার করতেছি? এটা ছিল ভি, এটা আর এর উপর ডিপেন্ড করে, এটা ছিল জেড, এটা এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করতো। তাহলে এখানে একটার উপরে ডিপেন্ড করতেছে, তাই একটা আসছে। এই যে এই ফর্মুলাটা দেখো, পাওয়ারটা সামনে আসে, এই যে পাওয়ারটার মডুলাসটা সামনে আসে, আর তারপর ডেলার বাই আর হয়। তাহলে ডেলার এর মান কোত্থেকে পাইছি? এই যে দেখো ডেলার এর মান লেখা আছে, আর এটা হলো আর এর মান 5। এটা জাস্ট বসাই দিছি, বসাই দিয়ে আনসারটা পেয়ে গেছি। ঠিক আছে, সো
আশা করি আহনাফ তুমি তোমার আনসার পেয়ে গেছো। এন্ড তাইলে আমাদের আজকের লেকচার এতটুকু পর্যন্তই ছিল, ঠিক আছে। স্ফেরোমিটার আছে, কিন্তু স্ফেরোমিটার থেকে কখনোই আমি রিটেন কোশ্চেন আসতে দেখি না, এবং স্ফেরোমিটারের ওই থিওরিটাও কিন্তু বেশ ভালো টাফ, ঠিক আছে। ওটা কিন্তু শুধুমাত্র হইলো গিয়ে প্র্যাকটিক্যালের মধ্যেই থাকে, ইভেন তোমার ওই ইয়েও আসে না। সাধারণত স্লাইড ক্যালিপার্স টেলিপার্স এর কোশ্চেনও খুব বেশি যে আসে ব্যাপারটা তা না। যাই হোক, আমাদের আজকের লেকচার এতটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো, ঠিক আছে। আমি এখানে বিদায় নিচ্ছি।